অনেক অনেক বছর আগে, 20,000 বছর আগে একটা তারা এক্সপ্লোর করেছিল। ওইটা একটা বিশাল তারা ছিল। ওটার যে ম্যাটার গুলো সেগুলো স্পেসে ছড়ায় পড়ে। সবই দেখা দিচ্ছে। এটা আবার লুকানোর কিছু নাই। কারণ হচ্ছে যে আহ, আপনি যদি আসলে খুঁজেন তাহলে এটা সব ইনফরমেশন আপনি নিজেই পাবেন। ফ্যাসিনেটিং লাগে না যে আপনার অরিজিনটা আসলে মহাজাগতিক। আপনার শরীরের যে ম্যাটার গুলো আছে সেগুলো একটা স্টারের পর। টাইমিংটা খুবই আজব ছিল যে মানে এই ছবিটা সবাই শেয়ার করতেছে, হঠাৎ করে আম, ওইখান থেকে একজন আমাকে বলতেছে, ভাইয়া আমি একটা এরকম ছোট শর্ট ভিডিও বানাতে চাই আমার বিবিসি থেকে, বিবিসি বাংলা। তো আপনি কি আমাদের একটু সময় দিতে পারবেন নাকি? আমি ভাবছিলাম যে আচ্ছা আমার ইমেজ দেখে মনে হয় আসছে আর সবাই এটা নিয়ে কথা বলতেছে, এটার জন্য মনে হয়। তারপর মানে ছেলেটা খুবই নাইস, মানে ওর সঙ্গে আমার খুব ভালো খাতির হয়ে গেছে। তো সে বলতেছে, না ভাইয়া আমাদের তো আগে থেকেই প্ল্যান ছিল এটা বানানোর। আমি বলে যে ওকে কুল, তো ভালোই হলো। জাস্ট ফেসবুক আপনার প্রোফাইল থেকে বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবি দেখি, মানে আমি যখন ছবিগুলা, আপনি কি শেয়ার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যখন এটা দেখা শুরু করলাম তো শুরুতে তো আমার বিশ্বাস হতে চাইল না যে এগুলো আসলে সবগুলো অরিজিনাল ছবি। যেমন এই ছবিটা, ইজ ইট অ্যাকচুয়াল পিকচার ওর কিছু এলিমেন্ট আসলে? স্লাইডটাতে যান তাহলে আমি আরম্ভ করতে পারি কথাটা। পরের স্লাইডটাতে মানে ওই ছবিটা খোলেন। আচ্ছা আচ্ছা, ওকে পাশে যে একটা, এই পরের স্লাইডে যান। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমার ক্যাপচার। ওকে, এটার নাম হচ্ছে ইস্টার্ন ভেইল নেবুলা। এইটা সিগনাস রিজনে পাওয়া যায়, আকাশের সিগনাস কনস্টেলেশনে পাওয়া যায়। আর এটা একদমই রিয়েল। এটা একটা সুপারনোভা শক ওয়েভ বলে, মানে সুপারনোভা রেমনেন্ট। এখানে একটা অনেক অনেক বছর আগে, 20,000 বছর আগে একটা তারা এক্সপ্লোর করেছিল। ওইটা একটা বিশাল তারা ছিল। ওটার যে ম্যাটার গুলো সেগুলো স্পেসে ছড়ায় পড়ে। তো এইটা ওয়ান অফ দ্য আর্মস অফ ইট। সো এটা একদমই রিয়েল একটা ছবি। এটা মানে এখানে মজার কিছু জিনিস আছে, যেমন দুইটা কালার দেখছেন প্রমিনেন্ট, একটা লাল একটা নীলচে। তো লাল রিজেন্টটা হচ্ছে হাইড্রোজেন আর নীল রিজেন্টটা হলো অক্সিজেন। সো মানে খুবই খুবই ইন্টারেস্টিং একটা এরিয়া। আর এটার আগের স্লাইডটাতে যান। হ্যাঁ, তো এইখানে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা চাঁদের তুলনায় আকাশ এটা কত বড় দেখায়। ওকে, তো এটা একটা কম্পারিজন। এটা লেখা আছে ওইখানে যে মানে এই নেবুলাটা কিন্তু হিউজ। এটা খুবই হালকা দেখে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু খালি চোখে যদি দেখতে হবে তো তারা মানে চাঁদের চেয়ে এরকম 5-6 গুণ বড় দেখা যেত আকাশে। আচ্ছা, আপনাকে এখন একটা বোকার মতো প্রশ্ন করি, নেবুলা জিনিসটা কি আসলে? নেবুলা জিনিসটা হচ্ছে যে আমরা যখন মানে অন্তরিক্ষে বা স্পেসের মধ্যে যখন একটা গ্যাসের স্ট্রাকচার দেখি, এখানে কয়েক ধরনের নেবুলা আছে, ওইখানে আসছে ওই গ্যাসের ক্লাউডটাকে নেবুলা বলে। মানে নেবুলার কথাটা আসছে হচ্ছে ক্লাউড থেকে। ওকে, আচ্ছা, এটা মানে গ্রিক অরিজিন অর সামথিং। সব সাইন্টিফিক ওয়ার্ড তো গ্রিক অরিজিন হয়। তো ওইখান থেকে আসছে যে মহাকাশের এই গ্যাসের মেঘকেই আসলে নেবুলা বলা হয়। তো নেবুলা আবার কয়েক ধরনের আছে, যেমন এমিশন নেবুলা, ডার্ক নেবুলা, এরকম ক্যাটাগরি আছে। এমিশন নেবুলা হচ্ছে যে এই যে যেটা দেখছেন সেটা এমিশন নেবুলা। তার মানে আশেপাশে যে তারা আছে সেই তারার যে এনার্জিটা ওই গ্যাসগুলোকে আয়নাইজ করার পর হাইড্রোজেন লাল রশ্মি ছড়ায়, আর অক্সিজেন হচ্ছে ব্লু গ্রিন রশ্মি ছড়ায়। তো এইটা যদি আমরা ক্যাপচার করি তাহলে এই নেবুলাটাকে আমরা রিভার দিতে পারবো। আর হোয়াট ইজ দ্য স্কেল অফ ইট? মানে ধরেন এইটা তো আপনি আমাদের পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে যে পৃথিবী থেকে চাঁদকে এত বড় দেখা গেলে নেবুলাটা এরকম দেখা যায়, কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েল স্কেল অফ দিস থিং? ধরেন আমি যদি এখানে লেটস সে যে একটা যে ছোট ডট গুলা, এগুলা কি আসলে এক একটা স্টার এবং আমাদের সোলার সিস্টেমের সমান এটার এরিয়া। সো আর স্টারের মজার জিনিস হচ্ছে যে আমরা বিভিন্ন আকারের স্টার দেখছি না এখানে। তো এই আকারটা আসলে এটার উজ্জ্বলতার কারণে হচ্ছে, কারণ তারাগুলো এত দূরে যে এটা যদি আমাদের ক্যামেরা পিক্সেল একদম পারফেক্টলি পড়তো তাহলে 1 পিক্সেলের বেশি হতো না। কিন্তু এটা উজ্জ্বল তো, আর আমাদের অ্যাটমসফিয়ারে ওই জিনিসটা ছড়ায় যায়, মানে তারার আলোটা একটু ডিফিউজ হয়ে যায় বা ঘোলা হয়ে যায়। এটার কারণে উজ্জ্বল তারাটাকে আমরা বড় দেখি আর হালকা তারাটাকে আমরা ছোট দেখি। কিন্তু তারাগুলো অনেক দূরে, মানে আমাদের সবচেয়ে কাছের তারা তো 4.5 আলোকবর্ষ দূরে, প্রক্সিমা সেন্টারি 4.25 লাইট ইয়ার্স দূরে। তো
মানে এটা কিন্তু হিউজ একটা ডিস্টেন্স, মানে এক হ্যাঁ আলোকবর্ষ যে আলোর 1 বছর লাগে ওখানে যেতে, হুম তার হুম, মানে কত কত বড় এই পুরা স্পেস জিনিসটা। হ্যাঁ এই নেবুলাটা কত দূরে? ও 1500 লাইট ইয়ার্স। 1500 লাইট ইয়ার্স। মানে আমরা এটা আসলে একটা বলতে পারি পাস্ট দেখতেছি, মানে 1500 বছর আগের এই নেবুলাটা কেমন ছিল সেটা দেখতেছি আর কি, তাই না? এক্স্যাক্টলি। ইটস অ্যামেজিং। আচ্ছা, আর আপনি বলতেছিলেন নেবুলা কয়েক রকম হয়, এটাকে বলেন এমিশন নেবুলা। এমিশন। আর আরেকটা আছে হলো ডার্ক নেবুলা, আচ্ছা তারপর আরেকটা আছে হচ্ছে রিফ্লেকশন নেবুলা। সো এইটা যদি আপনি ইসে যান, হ্যাঁ যশ, আপনি যদি ডার্ক নেবুলা নিয়ে সার্চ দেন তাহলে ফরসেট নেবুলার ছবি সবার আগে আসে, কারণ এটা সবচেয়ে আচ্ছা, ফেমাস ডার্ক নেবুলার মধ্যে একটা, যেটা যে তৃতীয় ছবিটা। এটা আম, না? হ্যাঁ, এটা আমিও তুলেছি গত বছর, এবছর তুলেছি, সেটা এখনই প্রসেস করিনি, কিন্তু আমার তোলা ওয়ান অফ দ্য বেস্ট ছবি আসলে এই কয়েকদিন আগে আমার তোলা। তো আচ্ছা, এখনো এটা প্রসেস করিনি, এটা পাবলিশ হয়নি, এটা ও, কয়েকদিনের মধ্যেই করবো। এটার নাম কি বললেন? হর্স হেড নেবুলা B33। ও হ্যাঁ, ইট লুকস লাইক হর্স হেড আসলে যে এই অংশটা। Yes, হ্যাঁ, অথবা মাশরুমের মতন লাগে আমার কাছে, কিন্তু হর্স হেড হ্যাঁ খুবই বিউটিফুল একটা জায়গা, কারণ এখানে দুইটা নেবুলা কাছাকাছি। এটাও কিন্তু ওরায়ন কনস্টেলেশনের মধ্যে একটা নেবুলা। ওরায়ন আচ্ছা কনস্টেলেশনের দুইটা খুবই ফেমাস নেবুলা আছে, একটা হচ্ছে ওরায়ন নেবুলা, দ্য গ্রেট ওরায়ন নেবুলা, আর হুম হুম, আরেকটা হচ্ছে হর্সেড নেবুলা, যেটা এখন আমরা দেখছি। আচ্ছা। এখন আপনি আমাকে একটু কনস্টেলেশন নিয়ে বলেন, যে কনস্টেলেশন কি আসলে স্পেসের একটা স্পেসিফিক রিজন, যে ওই এলাকাটা আমরা এই কনস্টেলেশন বলি, এই এলাকাটাকে আমরা এই কনস্টেলেশন বলি, ইজ ইট লাইক দিস, অর এটা অন্য কিছু দিয়ে ক্যাটাগরাইজ করা কনস্টেলেশন গুলো? আচ্ছা, তো এখানে একদম মানে মানুষ সভ্যতার শুরুতে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের তখন আলোক দূষণ ছিল না, মানুষজন আকাশের দিকে তাকায় রাতের বেলা গল্প বলতো। হ্যাঁ তো হ্যাঁ এই গল্পের খাতিরে তারা যখন দেখলো যে তারার মধ্যে তারা কিছু শেপ দেখতে পাচ্ছে, এই হুম যেমন হুম ওরায়ন নেবুলার কথা যদি বলি, আপনি ফার্স্ট যে লাইনটা ওইখানে যদি যান, তাহলে ওই দিকেই দেখা যাচ্ছিল ওরায়ন নেবুলার একটু নিচে, আহ, তৃতীয় লাইনে, এই যে উপরে আরো উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, হ্যাঁ এই যে এই দ্বিতীয় লাইনের দ্বিতীয় ছবিটা। এটা না? হ্যাঁ, তো এটা হচ্ছে ওরায়ন কনস্টেলেশন। তো আচ্ছা এখানে অনেক রিজনের অনেক ধরনের গল্প আছে। আমরা যে এই রিজনটাকে ডাকি হলো কালপুরুষ। আচ্ছা তারপর এটা ওয়েস্টে ডাকে ওরায়ন। ওরায়নের একটা মিথোলজি আছে যে ও একজন হান্টার ছিল। তো হুম ও হুম খুবই বস করতো, যে নিজেকে খুব বড় মনে করতো, যে আমি সবচেয়ে বেস্ট হান্টার, আমি যে কোনো কিছুকে হান্ট করতে পারি। তো হুম এটা হুম, আর কি কোনো একটা দেবীকে সে বলতেছিল। তো আচ্ছা পৃথিবীর যে আম, পৃথিবীর যে আহ, দেবী আহ, গ্রিক মিথোলজিতে, সেটা হলো গায়া। তো গায়া বলতেছে, আচ্ছা তুমি এত মানে মহাপুরুষ হয়ে গেছো, এত বড় হান্টার হয়ে গেছো, আমি তোমাকে এখন একটা পাঠাচ্ছি, তুমি এটাকে ফাইট করো পারলে। তো ও স্করপিওকে পাঠাইছে। ওকে, আচ্ছা মানে একটা জায়ান্ট একটা বৃশ্চিক পাঠালো, হুম হুম ওর সঙ্গে যুদ্ধ, বিশাল যুদ্ধ। এই যুদ্ধের পর ও হেরে গেল, ওকে মেরে ফেলছে, স্টিং করে স্করপিও ওকে মেরে ফেলছে। মেরে ফেলার পর এই যুদ্ধটা এতই এপিক ছিল যে জুস হুম, ওদের দুজনকেই একটা দুইটা কনস্টেলেশন বানাই দিল। মানে এটা হলো গ্রিক মিথোলজিতে যে গল্পটা, যে ওরা আকাশে কিভাবে আসলো, ওদের গল্পটা তখন আকাশে চিরস্থায়ী হয়ে গেল। তো মজার আচ্ছা জিনিস হচ্ছে, যখন ওরায়ন আসে তখন স্করপিও ডুবে যায়, আর যখন আবার স্করপিও আসে তখন ওরায়ন ডুবে। ও আচ্ছা সো আচ্ছা ওরা কনস্ট্যান্টলি একজন আরেকজনকে চেজ করছে। সো আকাশের মজার জিনিসটা হচ্ছে যে এই যে শেপ গুলা, এই হুম শেপ হুম গুলা এক একটা গল্প বলে। তো আচ্ছা আমাদের ওই আদি পুরুষরা, মানে আদি মানুষ, পুরুষ বলা হচ্ছে, আদি মানুষরা হুম তারা হুম এই গল্পগুলোকে আকাশের সঙ্গে জুড়ে দিয়ে এটাকে হুম হুম চিরস্থায়ী করে ফেললো। ওকে, তো বিভিন্ন কনস্টেলেশন আছে, যেমন আমরা স্করপিওর কথা বললাম, যেটা গ্রীষ্মকালে দেখা যায়। ওরায়ন হচ্ছে শীতকালে দেখা যায় নর্দার্ন হেমিস্ফিয়ারে। তারপর আরো কনস্টেলেশন যেটা চিনবেন আপনি, সেটা হলো বিগ ডিপার, অথবা আমরা যেটাকে বলি সপ্তর্ষি মণ্ডল। হুম হুম সেটা নর্থে দেখা যায় আমাদের, মানে বাংলাদেশ থেকে যদি দেখি তাহলে ওটা নর্থে দেখা যাবে, এই যে এই জিনিসটা। হুম হুম এটাকে আমাদের জেলেরা, মানে আমাদের দেশের জেলেরা এটাকে নাও বল, মানে একটা নৌকার মতন লাগে দেখতে, হুম এটার হুম, জন্য এটাকে নাও বলে। আর তাদের মধ্যে একটা মজার অ্যাবিলিটি আছে, একজনের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ
তাকে বলি যে আচ্ছা আপনারা যে সমুদ্রে যান যদি ঘড়ি টড়ি না থাকে তাহলে আপনারা সময় বুঝেন কেমনে? বলে যে এই যে নায়ের দিকে তাকাই বোঝা যায় যে কখন কয়টা বাজে। আমি বলি, হ্যাঁ খুব পারে, বলেন তো এখন কয়টা বাজে? বলে হ্যাঁ এখন 3:15 বাজে। আমি তো দূর, আমি আসলাম একটু আগে, এখন 2:30 বেশি বাজে না। বলে তো ঘড়ি দেখেন, ঘড়ি দেখে যে 3:15। আমার তো খুবই মানে আমি এখন খুবই চাই যে আমি তার দেখে সময়টা বলে দিতে পারবো। এটা একটা বিশাল ইন্টারেস্টিং একটা এবিলিটি। রাত 3টায়? হ্যাঁ, রাত্র 3:15 মতন এরকম বাজে। আপনি কি মানে তখন কোনো এক্সপিডিশন বা ছবি টবি তোলার জন্য গেছিলেন? না, এটা বহু আগের কথা। এটা 2008 এর মতো, হ্যাঁ আচ্ছা 2008 বা 9 হবে। তখন সেন্ট মার্টিন গিয়েছিলাম সব বন্ধুদের নিয়ে, এই একটা বোটের মধ্যে আচ্ছা শুয়েছিলাম। বোটে নিয়ে একজন মাঝি আমাদের বলতেছে, ভাই আপনারা এখানে কি করেন? আচ্ছা তো বলতেছে, দেখতেছি কোনো একটা কারণে মানে কাকতালীয় বিষয় হচ্ছে যে ওই সময় একটা মিটিওর শট চলছিল, ওটা প্রবাবলি জেমিরেটস। আমরা তো 2 মিনিট পর একটা মিটিওর দেখতেছি আর বলি যে বাহ, এরকম এই জায়গা থেকে তো ভালো মিটিওর দেখা যায়, ঢাকা থেকে তো দেখা যায় না। আসলে ঢাকা থেকে দেখা যাবে কি, মানে ওইটা একটা স্পেসিফিক সময় দেখা যায়। তো খুবই মজা ছিল ওই অভিজ্ঞতাটা। তো কনস্টেলেশনে আসি। তো কনস্টেলেশন আমাদের যেহেতু আকাশে স্ট্যাটিক, মানে তারা নড়ে না, তারা যেখানে আছে আরো কয়েক হাজার বছর ওইখানেই থাকবে, আস্তে মানে তারার নড়াটা খুবই আস্তে। ওই দিক থেকে আবার প্ল্যানেটস নড়ে, প্ল্যানেটসও কিন্তু তারার মতনই দেখা যায় আকাশে। যেমন জুপিটার যদি দেখে একটা উজ্জ্বল তারার মতন দেখা যায়, কিন্তু এটা কিন্তু আজকে যেখানে দেখছেন কালকে আরেকটু অন্য জায়গায়, 1 মাস পরে আরেকটু অন্য জায়গায়, এরকম করে দেখা যাবে, তাই না? এটার জন্য ওদেরকে প্ল্যানেট বলে। প্ল্যানেট মানে হলো ওয়ান্ডারার্স। এটা মনে হয় প্লেনিশা কথা থেকে আসছে বা কিছু। এটার নাম, এটা মানে হচ্ছে ও ঘুরতে থাকে, ও ট্রাভেলার আর কি, স্কাই ট্রাভেলার। তো ওইখান থেকে নামটা আসছে। তো আর কনস্টেলেশন আমাদের যে হেল্পটা করে সেটা হচ্ছে যে যেহেতু এক একটা কনস্টেলেশন এক একটা স্টোরি ডিপিক্ট করতেছে, তো আমাদের মাথায় রয়ে যায় যে আচ্ছা কালপুরুষের গল্প হলো এটা, এই বৃশ্চিকের গল্প হচ্ছে এটা, মেষের গল্প হচ্ছে এটা, তারপর স্যাজিটেরিয়াসের গল্প হচ্ছে এটা। তো এই গল্পগুলোর সঙ্গে আমাদের একটা আইডিয়া জুড়ে গেছে আকাশের যে কোথায় কোন জিনিসটা আছে। তো আমরা যদি এখন বলি যে ভার্গো সুপার ক্লাস্টার, ভাই এটা কোথায়, আমি কেমনে বুঝবো? তো আপনি ভার্গো কনস্টেলেশনটা বের করেন, ওটার আশেপাশে এই জিনিসটা আছে। তো বিজ্ঞানীরা ওই কনস্টেলেশন ইউজ করে, মানে এটা একটা ম্যাপের মতন কাজ করে। কারণ ওরায়ন কনস্টেলেশনের মধ্যে ওরায়ন নেবুলা পাওয়া যায়। আপনাকে যদি বলি এটা কোথায়, তাহলে আমাকে বলতে হবে এটা ওরায়ন কনস্টেলেশনে। আমি যদি এখন আপনাকে বলি যে হর্সের নেবুলা কোথায়, যদি প্রশ্ন হয়, তো উত্তরটা হবে হলো ওরায়ন্স বেল্টে, মানে ওরায়ন কনস্টেলেশনের যে মাঝখানে 3টা তারা, ওটার প্রথম তারাটা আলনিতাক, ওইটার ঠিক পাশে হচ্ছে যে এই নেবুলাটা। তো এটা আমাদের মানে এটা একটা শর্ট হ্যান্ড কনস্টেলেশন। বুঝতে পারছি। মানে এটা আসলে আকাশের একটা ম্যাপিং টাইপের। মানে আমরা যদি বলি এখন প্যারিস কোথায়, বলে ইউরোপে। তো উই নো ওয়্যার ইজ ইউরোপ। ওকে, তারপরে আরো যদি ডিটেলে জানতে চাই, ওকে আরো ডিটেলে যাব আমরা। তো ইটস সাম কাইন্ড অফ এ ম্যাপিং অফ দ্য স্কাই। তো আরেকটা জিনিস মনে হলো, ধরেন এই যে কনস্টেলেশন গুলা আর আমাদের যে রাশি আছে 12টা রাশি, তো সবগুলা রাশি কি কিছু কিছু কনস্টেলেশনকে রিপ্রেজেন্ট করে? মানে অনেকগুলো কনস্টেলেশন ছিল, এখান থেকে আমরা 12টা বাইচা 12টা রাশি বানাইছি, এরকম কি? বা এটা মান্থের সাথে কিভাবে কানেক্টেড? মানে ওই মাসে জন্ম মানে এই রাশি, এটা কি আসলে আকাশে কোনো স্পেসিফিক জায়গায় ওই কনস্টেলেশনটা থাকে, এরকম কোনো ব্যাপার? এরকমই একটা ব্যাপার। মানে আমাদের একটা মানে কি বলে, এটা একটা মিসড অপরচুনিটি। সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি ইউজ টু বি দ্য সেম থিং। তারার জ্ঞান, এটার মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি। ওকে, তো ওই নামটা আমরা পাই নাই, আমাদের অ্যাস্ট্রোনমি নামটা নিতে হয়েছে। ওকে, এটার কারণ হচ্ছে যে শুরুর দিকে মানুষজন যখন যারা তারা দেখতো বা তারার পজিশন নিয়ে কাজ করতো, ম্যাপ করতো যে কখন কোন কনস্টেলেশনটা দেখা যায়, তো তারা হচ্ছে আবার একটু গণক টাইপের ছিল। কারণ কি, যে যখন ওরায়নকে আপনি দেখবেন আকাশে, তখন আস্তে আস্তে শীত আসতেছে, নর্দার্ন হেমিস্ফিয়ার শীত আসতেছে। তো তখন তারা বললো যে হ্যাঁ এখন হচ্ছে যে আমাদের গুছানোর সময়, আমরা ক্রপ গুলাকে সব প্রিজার্ভ করি, মাংস যা আছে এগুলোকে প্রিজার্ভ করি, আমাদের শীতে এই জিনিসটা দিয়ে চলবে। তো আবার গরমের সময় তারা দেখতো যে একটা নতুন কনস্টেলেশন উঠতেছে, যে আচ্ছা আস্তে আস্তে স্যাজিটেরিয়াস দেখা যাচ্ছে, তার মানে বছরের মাঝখানে আসতেছি আমরা। তো তখন তাদের আবার ওই যে একটা সাজেশন যে হ্যাঁ এখন ক্রপ তোলার সময় বা বীজ বপন করার সময়, এরকম করে তারা আর কি ব্যাপারটা করতো। আর এটার সঙ্গে যেহেতু জীবনে একটা সম্পর্ক চলে আসছে, তো
ওইটা আমরা বুঝে নিছি যে তাহলে স্টার্স বা এই আকাশটা আমাদের জীবনকেও প্রেডিক্ট করে কোন একটা ভাবে বা ডিফাইন করে যে আচ্ছা আম, আমাদের ভবিষ্যৎ কি হবে বা অতীত কি হবে ইত্যাদি। তো ওখান থেকে অ্যাস্ট্রোলজিটা ওই ওই একটা সুডো সায়েন্স হয়ে গেছে, যে দেখে যে কোন সময় কোন কনস্টেলেশনটা দেখা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ওইটার ক্যারেক্টারিস্টিক্স মিলে আমাদেরকে বলে যে এই তোমার এই রাশি, তোমার এই রাশি, তোমার ক্যারেক্টারিস্টিক্স এরকম। এটা আসলে ভিত্তিহীন। রাশি পড়তে হয়তো অনেকের মজা লাগে, কারণ বেশিরভাগ রাশিতেই ভালো কথা লেখা থাকে যে আপনি এরকম, আপনি একটু মিস্টিরিয়াস বা আপনি অনেক ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি, পরে খুব ভালো লাগে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। কিন্তু এটা আসলে কোনো সাইন্টিফিক বেস নাই। কিন্তু আপনার যে প্রশ্নটা যে এক একটা কনস্টেলেশনকে এক এক সময় দেখা যায় নাকি, সেটা হচ্ছে যে হ্যাঁ দেখা যায়। কারণ আমরা যদি চিন্তা করি কি দিয়ে দেখাতে পারি, ধরেন এটা হচ্ছে আমাদের সূর্য। ওকে, তো সূর্যের এই চারপাশে আমাদের পৃথিবীটা ঘুরতেছে, তাই না? তো আমরা যদি এই দিকে চিন্তা করি, মিল্কি ওয়ে কোডটা আছে যে রিজনটাকে বলে স্যাজিটেরিয়াস, সেটা হচ্ছে যখন পৃথিবী এখানে থাকবে তখন আপনি রাতের আকাশে মানে যেদিকে সূর্যের থেকে দূরে সেই আকাশ থেকে আপনি মিল্কি ওয়ে কোড দেখতে পারবেন, তার মানে স্যাজিটেরিয়াস দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু আবার যখন এটা ঘুরে এখানে যাবে, ওনার এখন দিনের বেলা হচ্ছে আপনি সূর্য দেখছেন, কিন্তু সূর্যের দিকেই এখন ওই মিল্কি ওয়ে কোড। এটার জন্য আমরা দিনের বেলা মিল্কি ওয়ে কে দেখতে পারি না। এর মানে এই না যে মিল্কি ওয়ে এখানে নাই, সূর্যের আলোর কারণে আমরা মিল্কি ওয়ে কে দেখতে পারছি না। আর প্রত্যেকটা কনস্টেলেশনই একই, যে যখন ধরেন এখানে আছে তখন এই দিকের আকাশে এটাকে আরো একটা বল হলে ভালো হতো, সরি আমার কাছে প্র্যাপ নাই, কি তো আমার কাছে কি আছে, যে এই জিনিসটা ঠিক আছে, এটাকে চিন্তা করেন যে এই যে সাইডটা, এই সাইডটা হলো রাত আর এই সাইডটা হলো মানে এই সাইডটা হলো দিন। ওকে, আমরা রাতের সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি ওরায়ন, কিন্তু আমরা এটার উল্টা পাশে যদি আমরা চিন্তা করি স্করপিও আছে, স্করপিওতেও দেখতে পাচ্ছি, তখন হলো এটা ঘুরে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে করে আমাদের সূর্যের চারদিকে যখন পৃথিবীটা প্রদক্ষিণ করছে তখন ডিফারেন্ট আকাশের ডিফারেন্ট রিজন আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি। এবং এইটা হচ্ছে আপনার লোকেশন স্পেসিফিক, মানে আমি উত্তর গোলার্ধে থাকলে জুলাই মাসে যেই টাইপের কনস্টেলেশন রাত্রে দেখতে পারবো, দক্ষিণ গোলার্ধে আসলে অন্য জিনিস দেখতে পারবো, কারণ এটা তখন এরকম কি না, ওইখান থেকে একই জিনিস দেখতে পারবেন কিন্তু আপনার ভিউটা ডিফারেন্ট হবে। ওকে, আমার আসলে একটা বল দরকার ছিল এটা বোঝানোর জন্য, যে আমরা যদি চিন্তা করি যে সেটা একটা বল কোথাও জোগাড় করা যায় নাকি আশেপাশে নেই, সরি নেক্সট টাইম হয়তো বল নিয়ে আসবো। আমরা যদি এই মুঠোটাকে চিন্তা করি যে আমরা নর্থ হেমিস্ফিয়ারে থাকি, উপরের দিকে, এটা হলো আমাদের অক্ষ, এখানে থাকি, এখন আমরা মিল্কি ওয়ে এই দিকটা দেখতে পাচ্ছি, মানে উপরের অংশটা দেখতে পাচ্ছি, নিচের অংশটা দেখতে পাচ্ছি না। ওকে, কারণ এখানে হোরাইজন আছে, হোরাইজনে ওইটা ঢেকে যাবে। আমরা এই মিল্কি ওয়ে যদি এখানে থাকে, এখানে যে নেবুলা গুলা সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো না, তাই না? আবার আমি যদি সাউথে যাই তাহলে আমি সাউথ থেকে ওই জিনিসটা দেখতে পাচ্ছি যেটা আমি নর্থ থেকে পাচ্ছি না, কিন্তু আমি নর্থের কিছু জিনিসপত্র যেটা উপরে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইখানে এই জিনিসটাই হয়, আমাদের ভিউয়ের অ্যাঙ্গেলটা ডিফারেন্ট কিন্তু একই জিনিস আছে। যখন মিল্কি ওয়ে এদিকে থাকবে তখন আমরা মিল্কি ওয়ে কোডটাই দেখতে পারবো, সাউথ থেকে নর্থ থেকে, কিন্তু ডিফারেন্ট অংশ। একটা উপরে নর্দার্ন অংশটা দেখতে পাচ্ছি আমরা নর্থ হেমিস্ফিয়ার থেকে, আর সাউথ থেকে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারটা দেখতে পাচ্ছি, সাউদার্ন স্কাইটা দেখতে পাচ্ছি। তাহলে আপনার কনস্টেলেশন গুলার আকাশের মুভমেন্টের পাথটা একটু ডিফারেন্ট হবে, আমি কোথায় আছি তার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, না একটা হয়তো এই দিক দিয়ে আকাশে এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে নেমে যাবে, আরেকটা হয়তো উপর দিয়ে উঠে নেমে যাবে, বিভিন্ন দিক দিয়ে বেসড অন মাই লোকেশন, আমি কোথায় আছি। ভাই আমরা যদি ওরায়ন কনস্টেলেশন দিয়ে একটা এক্সাম্পল দিই, আপনি কোথায়, কানাডায় থাকেন তো না? ইউএসএ। ইউএসএ কোন স্টেটে? মিশিগান। মিশিগান, এটা কি কানাডার বর্ডারের কাছাকাছি? ওকে, আরো নেক্সট। সো আপনি যদি ওরায়ন কনস্টেলেশন দেখেন দেখবেন যে ওটা কিন্তু বেশ সাউথে দেখা যায়। ওকে, আচ্ছা, মানে মাথার উপর দেখতে পারবেন না, কিন্তু মানে হরাইজনের কাছাকাছি, হোরাইজনের কাছাকাছি দেখা যায়, তাই না? আমাদের এখানে কিন্তু বেশি উপরে দেখা যায় ওরায়ন, যখন একদম মাথার উপর যায় তখন আমরা দেখতে পারি যে অলমোস্ট 70-80 ডিগ্রি এলিভেশনে ওরায়নকে দেখা যায়। আপনি যদি আরো নর্থে যান, সেই আর্কটিক সার্কেলের ভিতরে ঢুকেন, দেখবেন যে ওরায়ন জাস্ট
এই হোয়াজারের উপর দাঁড়ায় পড়ে গেছে। ওকে, সো এক এক জায়গা থেকে আমরা এক এক ভাবে দেখতে পারি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনি ওই যে প্ল্যানেট নিয়ে যখন বলছিলেন, আমি একটা ছোট ভিডিও বানাইছিলাম যে 7 নাম্বারটার ইম্পর্টেন্স 7। তো তখন আমার কিছু ঘাটাঘাটি করতে যে ওইটা আসছিল যে 7 নাম্বারটা মানুষ কেন এত ইন্টারেস্টেড। তো যে 7 ওয়ান্ডারার্স বডি ইনক্লুডিং সান এন্ড মুন আর 5টা প্ল্যানেট পৃথিবী ছাড়া। তো এই 7টা যে আসলে হিউম্যান সিভিলাইজেশন একটা ইম্পর্টেন্ট। তো আমার এই জিনিসটা সবসময় অ্যামেজিং লাগে যে অ্যাজ এ সিভিলাইজেশন মানুষ কখনো আমার কাছে মনে হয় শূন্যস্থান পছন্দ করে না। মানে মানুষ ট্রাইস টু গল্প তৈরি করে হলেও শূন্যস্থানটা পূরণ করা যায় কিভাবে, মানে সেটা আকাশ থেকে শুরু করে স্টার গুলো এটা কেন বুঝতেছি না, তখন আমি জানি না এগুলো কি, কিন্তু আই মেক সামথিং আপ যে এটা মনে হয় এরকম একটা গল্প। তারপরে যে সময় আমি জানি না যে জ্বর কেন হয়, তখন আই মেক ইউনো স্টোরি যে এই জন্য জিউস রেগে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে। দিস আর ভেরি ইন্টারেস্টিং। মানে এই গল্প যে আসলে কত পুরান একটা মোড অফ কমিউনিকেশন মানুষ ম্যান টু ম্যান, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে একজন অ্যামেচার হিসেবে আপনি আমাকে একটা টেলিস্কোপ সাজেস্ট করেন যে আমি চাঁদ দেখতে চাই ভালো মতো, দ্যাটস মাই ফার্স্ট গোল। যে আমার নেবুলা এখনো গোল না, কিন্তু খুব ডিটেইল চাঁদ দেখতে চাই। লেটস সে আমি যদি মোটামুটি বাজেট বলি, লেটস সে 400-500 ইন ইউএসডি, আপনি কি টাইপের সাজেস্ট করবেন? আচ্ছা, যদি চাঁদ দেখতে চান আর যদি আপনার বাজেট ওরকম থাকে, আমি আপনাকে একটা ডবসনিয়ান টেলিস্কোপ রিকমেন্ড করবো। ডবসনিয়ান টেলিস্কোপের ডিজাইনটা খুবই মানে সহজ। এটার মধ্যে একটা টিউব আছে, এটা রিফ্লেক্টর টেলিস্কোপ, মিরর ইউজ করে, লেন্স নাই। এটা জন ডবসন নামের একজন অ্যামেচার অ্যাস্ট্রোনমার আছে, উনি পপুলারাইজ করেছেন। তো এটা আপনি ম্যানুয়ালও কিনতে পারেন, এটা আবার মোটরাইজডও পাওয়া যায়। আচ্ছা, আর দাম এরকমই $450-500 মধ্যে আপনি একটা ম্যানুয়াল ডবসনিয়ান যদি কিনে নেন, ওইটা দিয়ে শুধু চাঁদ না, আপনি নেবুলা দেখতে পারবেন। ওকে, কিন্তু চাঁদটা আরো ভালো দেখা যাবে, কারণ ওইখানে আপনি যদি পাওয়ারফুল একটা আইপিস লাগান, আপনি চাঁদের ক্রিয়েটার গুলো সব একদম সুন্দর করে দেখতে পারবেন। এখন টেলিস্কোপের ব্যবহারের বিষয়ে কয়েকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে কোন কোন ফ্যাক্টর ইম্পর্টেন্ট, তাই না? সো আপনি যদি দূরের জিনিস, অনেক দূরের জিনিস কাছে দেখতে চান বা ছোট জিনিস বড় দেখতে চান, তাহলে আপনার হাই ম্যাগনিফিকেশন লাগে, তার মানে আপনার টেলিস্কোপের অনেক জুম থাকতে হবে। ওকে, কিন্তু আপনি উজ্জ্বল অবজেক্ট দেখতে চান, যেমন স্যাটার্ন বা জুপিটার বা চাঁদ, এইগুলা দেখতে হলে আপনার হাই ম্যাগনিফিকেশন লাগবে। আর আপনি যদি ফেইন্ট জিনিস দেখতে চান, ধরেন গ্যালাক্সি বা নেবুলা, তাহলে আপনার বড় অ্যাপারচার লাগবে। আচ্ছা, ওকে, মানে অনেক আলো যাতে ঢুকে, অনেক আলো যেন ঢুকতে পারে। এখন এখানে যদি একটা লেন্স বেসড, দুই ধরনের টেলিস্কোপ আছে, আমি একটু এটা নিয়েও কথা বলি, তাহলে হয়তো সবার জন্য কি হবে। দুই ধরনের মেইন টেলিস্কোপ, একটা হচ্ছে রিফ্র্যাক্টেড টেলিস্কোপ, যেটার মধ্যে লেন্স ব্যবহার করা হয় সামনে, আর আরেকটা হলো রিফ্লেক্টেড টেলিস্কোপ, যেখানে মিরর ব্যবহার করা হয়। ওকে, সো রিফ্র্যাক্টেড টেলিস্কোপের ডিজাইন খুবই সিম্পল। এটা ওই যে গ্যালিলিও যখন জুপিটার অবজার্ভ করলো, তখন যে টেলিস্কোপটা ব্যবহার করেছিল, ওইটা একটা রিফ্র্যাক্টেড টেলিস্কোপ। সামনে একটা লেন্স আছে, পিছনে একটা লেন্স আছে, মাঝখানে একটা টিউব। আপনি দূরের জিনিস ফোকাস করলে ওইটা দিয়ে দেখা যাবে। আর রিফ্লেক্টেড টেলিস্কোপ আবিষ্কার করেছে হচ্ছে যে আমাদের বিশিষ্ট একজন বিজ্ঞানী নিউটন। তো ও ভাবতেছিল যে আচ্ছা, এই এত লম্বা জিনিস, এখান থেকে দূরের মানে পেইন জিনিস দেখা যায় না, তো আমি কি করতে পারি? ও তো খুবই মানে জিনিয়াস টাইপের একটা মানুষ। ও একটা মেটাল ঘষে তারপর একটা মিররের মতন সারফেস বানিয়েছে, যেটা কার্ভ স্ফেরিক্যাল। সামনে আরেকটা আয়না দিয়ে দিয়েছে, তো সামনে থেকে আলোটা ঢোকার পর বাউন্স করে ওই মিররটাতে যায়, ওই মিররটা রিফ্লেক্ট করে আপনার চোখে আলোটা দেয়। ওইখানে আপনার একটা আইপিস ব্যবহার করবেন, একটা ছোট লেন্স ব্যবহার। এটা হচ্ছে রিফ্লেক্টর ডিজাইন। ওকে, এখানে যেরকম দেখতে পাচ্ছেন আর কি। তো পিছনে হলো প্রাইমারি মিরর, সামনে একটা সেকেন্ডারি মিরর আছে, আর উপরে হলো আপনার আইপিস, তারপর আপনার চোখ। সো রিফ্র্যাক্টর টেলিস্কোপের সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে লেন্স, আপনি মানে লেন্স বানানোর একটা লিমিট আছে। যে এইটা ধরেন আপনি 20 ইঞ্চি লেন্স যদি বানাতে যান,
আপনাকে হুম হুম, অনেক কাঁচ ব্যবহার করতে হবে, ওইটাকে স্টেবল করানোর ঝামেলা, ওই লেন্সে প্রচুর ভার হবে। ওকে, আর আচ্ছা সেই ভারটা ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। সো অনেক বড় রিফ্র্যাক্টর টেলিস্কোপ কিন্তু আপনি দেখবেন না হুম হুম, পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যেসব টেলিস্কোপ আছে, যেমন হাবল টেলিস্কোপ, জেমস ওয়েব, এগুলো কিন্তু সব রিফ্লেক্টেড ডিজাইন, মিরর বেসড। আচ্ছা ওকে, হুম হুম, সো কিন্তু ছোট স্কেলে আপনি যখন ক্যামেরার লেন্স দেখেন, ওগুলো কিন্তু সব রিফ্র্যাক্টেড টেলিস্কোপ। হুম হুম, ওকে, সো আমরা লেন্স লেন্স বলি, কিন্তু এখানে আসলে অনেকগুলো লেন্স আছে ভিতরে। তো ওইগুলা ছোট আকৃতিতে বানানো এবং খুব সুন্দর ছবি প্রডিউস করা, ওইটা কিন্তু আবার একটু ইজি। ওকে, সো ওইটার কারণে আমরা সাধারণত এই রিফ্র্যাক্টর টেলিস্কোপে আমরা লেন্স ইউজ করতে দেখি। তো আচ্ছা যদি আপনি দূরের জিনিস কাছে দেখতে চান, আপনি রিফ্লেক্টর দুইটার যে কোনো একটা নিতে পারেন, যেটা আপনার জন্য মানে ভালো হয়। হুম হুম, রিফ্লেক্টর টেলিস্কোপে একটু মেইনটেনেন্স এর ব্যাপার আছে, কলমেশনের একটা ব্যাপার আছে। তার মানে হচ্ছে যে অনেক সময় পিছনের মিররটা একটু একটু যদি মিসঅ্যালাইন্ড হয়ে যায়, তাহলে আপনার ছবিটা পরিষ্কার আসবে না। তো এখানে আচ্ছা মাঝে মধ্যে একটু অ্যালাইন করতে হয়, এটা একটা আমার জিনিস মাথায় রাখার আছে। হুম হুম, রিফ্র্যাক্টর টেলিস্কোপ আবার এই দিক থেকে বেশ স্টেবল। তো আপনি আচ্ছা যদি বলেন যে আমি noob, আমি কিছু জানি না বা আমি হ্যাঁ অত হ্যাঁ ঝামেলা করতে চাই না, তাহলে হুম কিন্তু হুম, আমি আপনাকে আবার বলবো যে রিফ্র্যাক্টর, যেটা লেন্স দিয়ে বানানো হয়, সেটা কিনতে। কিন্তু যত বড় অ্যাপারচার কিনবেন, তত আপনার ছবিটা পরিষ্কার এবং উজ্জ্বল হবে। ওকে, আচ্ছা আপনি ধরেন একটা ছোট ছোট একটা অ্যাপারচার টেলিস্কোপ কিনলেন, লেন্সটা হুম ছোট, ধরেন 60 মিলিমিটার বা 70 মিলিমিটার, এত লম্বা ফোকাল লেন্থ। হুম ওকে, হুম, তার মানে হচ্ছে আপনার এফ রেশিওটা অনেক হাই, ধরেন F10। তো সেটা থেকে কিন্তু আপনি খুবই হালকা করে দেখতে পারবেন। চাঁদ দেখতে যাচ্ছেন, চাঁদের উজ্জ্বলতা কম হবে। বা আপনি যদি বৃহস্পতি গ্রহ বা শনি গ্রহ দেখতে যান, ওটা খুবই হালকা লাগবে দেখতে। কিন্তু আপনি যদি আবার বড় একটা অ্যাপারচার ইউজ করেন, ধরেন 100 মিলিমিটার বা 150 মিলিমিটার, তাহলে কিন্তু আবার অনেক উজ্জ্বল দেখতে পারবেন। এই তো মিলিমিটারটা কিসের ইউনিট? এটা কি ডায়ামিটার মানে ডায়ামিটার, ওপেনিং? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওপেনিংটা ডায়ামিটার। অ্যাপারচারটা আমরা ডায়ামিটারটাকে ক্যালকুলেট করি। এটা মিরর অথবা আহ, যে লেন্স, অবজেক্টিভ লেন্স, সেটার ডায়ামিটারটা আমরা হ্যাঁ, আরেকটা বললেন এফ লেন্থ বা সামথিং, এটা কি এফ ফোকাস? এফ স্টপ এফ স্টপ হচ্ছে ফোকাল লেন্থ হুম ডিভাইডেড হুম, বাই ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার। সো আপনার ফোকাল লেন্থ যদি হয় 1000 আর আপনার ডায়ামিটার যদি হয় 100, তার মানে আপনার ফোকাল লেন্থ হলো F10, 1000 আচ্ছা ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা এখন এফ যত কম, তত উজ্জ্বল বেশি, মানে আপনার ছবিটা তত বেশি উজ্জ্বল হবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা কারণ ম্যাগনিফিকেশন কম, কিন্তু সেম আলো ঢুকছে। ধরেন আপনার লেন্সটা 100 মিলিমিটার, আপনার এফ হচ্ছে 10, হুম এখন হুম, যে আলো দেখছেন, তার চেয়ে অনেক গুণ বেশি আলো পাবেন আপনি F5 এ। কেন এটা? ওকে, আচ্ছা, এইটা হচ্ছে মানে আলোর কিছু ব্যাপার আছে। তো হুম আমার সরি, আমার আমার বিড়ালকে হাই বলি একটু, একটা ছোট ব্রেক। কারণ ও আমাকে খুব ব্রেক হতো কি, ওই যে মাইক্রোফোনের ট্যাপটা নিয়ে অনেক খেলতেছে, সো ইগনোর করা ওকে হচ্ছে ওকে অনেক মনে হয়। ইগনোর করা হচ্ছে। তো এফ এর ব্যাপারে আমরা বলছিলাম, এটার কারণটা এভাবে চিন্তা করেন যে যখন আপনি 1000 মিলিমিটার ব্যবহার করছেন, তখন আপনার ম্যাগনিফিকেশন অনেক বেশি। যখন আপনি 500 মিলিমিটার ব্যবহার করছেন, তখন আপনার ম্যাগনিফিকেশন কিন্তু অর্ধেক হয়ে গেল। হুম হুম So, হুম হুম, অর্ধেক হয়ে গেল, কিন্তু এর মানে এই না যে আপনার ইমেজটা টুয়াইস দ্য ব্রাইট। ইটস অ্যাকচুয়ালি বুঝ- মাল্টিপল টাইমস মোর ব্রাইট। সেটা কি হবে? এটা ক্যালকুলেশন আছে, একটা ম্যাথ আছে। ম্যাথ হলো এফ কে, মানে এফ আপনার 10, হুম এটাকে হুম আপনি স্কোয়ার করেন। স্কোয়ার করলে কত হয়? 100। হুম হুম, হ্যাঁ, 10 স্কোয়ার 100। আপনি 5 কে স্কোয়ার করেন, কত হয়? 25 25। হুম হুম 100 ডিভাইডেড বাই 25 কত হয়? 4। 4 হুম হুম, আপনি 4 টাইমস বেশি লাইট লাইটের ব্রাইটনেস 4 টাইমস বেড়ে যাবে তখন। বুঝতে পেরেছেন? সো আচ্ছা আচ্ছা, এফ এফ একটু মানে এফ লিনিয়ার না। আপনি হ্যাঁ এফ বুঝতে 10 পারছি। দেখছেন, F5 এ আপনি 4 গুণ বেশি আলো আলো দেখতে পাচ্ছেন, বা আলোর উজ্জ্বলতাটা 4 গুণ বেশি, কিন্তু আচ্ছা এটার ম্যাগনিফিকেশনটা হাফ। সো আচ্ছা আচ্ছা, এটাকেও যদি আপনি আবার হাফ করেন, ধরেন বুঝতে এখন পারছি। আপনার 500 মিলিমিটার আছে, আপনি 250 মিলিমিটারে যান, হুম আপনার হুম অ্যাপারচার 100 মিলিমিটারই আছে, হুম হুম, আপনার 8 গুণ বেশি, আই থিঙ্ক আচ্ছা এরকম, হ্যাঁ, এর আচ্ছা মানে আচ্ছা, বুঝতে আরো পারছি। বেশি টাইমস আপনি লাইট গ্যাদার করতে পারবেন, কিন্তু আপনার ফোকাল লেন্থ হাফ হয়ে গেল, তার মানে আপনার ম্যাগনিফিকেশন হাফ হয়ে গেল। বুঝতে আচ্ছা, পারছেন? তো এখানে হ্যাঁ এই রেশিওটা বুঝতে আমরা পারছি। চিন্তা করি যে কতটুকু আলো ক্যাপচার করছি এবং কতটুকু ডিটেল দেখছি। আপনি যদি আচ্ছা আচ্ছা, ডিটেল দেখতে চান,
তাহলে দুইটা ফ্যাক্টরই কাজ করে, আপনার অ্যাপারচার এবং আপনার ফোকাল লেন্থ দুইটাই কাজ করে। কিন্তু কাছে দেখতে চাইলে আপনি বেশি ফোকাল লেন্থ ব্যবহার করবেন, যেমন আপনি প্ল্যানেট দেখতে চাচ্ছেন। আপনি যদি 100 ফোকাল লেন্থে প্ল্যানেট দেখেন, কিছুই দেখবেন না, একটা ডাল দেখবেন। ওকে, কিন্তু আপনি যদি 1000 ফোকাল লেন্থ ব্যবহার করেন বা 3000 ফোকাল লেন্থ ব্যবহার করেন, তখন দেখবেন যে প্ল্যানেটটাকে অনেক বড় এবং ডিটেল দেখা যাচ্ছে। কিন্তু আর কত ডিটেল দেখতে পারবেন সেটা ডিফাইন করবে আপনার অ্যাপারচার। যত বড় অ্যাপারচার তত বেশি ডিটেল। তো এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। আপনি আপনি কি বেশি ডিটেল দেখতে চান এবং বড় দেখতে আর বড় বড় টেলিস্কোপ নিতে হবে। তো আমাদের অ্যাস্ট্রোনমিতে একটা কথা আছে, অ্যাপারচার ফিভার। তো কার কত বড় অ্যাপারচার আছে টেলিস্কোপ, যত মোটা তত বেশি আলো ধারণ করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই সহজ কথায় হচ্ছে এফ স্টপ যত কম তত আসলে ম্যাগনিফিকেশন কম, কিন্তু ব্রাইটনেস বেশি। মানে আমি যদি অনেক দূরে জিনিস দেখতে চাই তাহলে এফ যত কমতে থাকবে তত আমার ম্যাগনিফিকেশন কমতে থাকবে। তো দের ইজ এ ট্রেড অফ আসলে দুইটার মধ্যে। ট্রেড অফ, হ্যাঁ। এর জন্যই বড় বড় এই অবজারভেটরি গুলো দেখা যায় হিউজ সাইজের হয় না, মানে একদম বিরাট বড়। কি চাইবেন যে কম সময়ে কত তাড়াতাড়ি ডেটা কালেক্ট করতে পারে। ওকে, যেমন আমি যে টেলিস্কোপটা বানিয়েছি ওটা হচ্ছে যে এই f8.8, এটা বেশ স্লো একটা টেলিস্কোপ। ওকে, সো এইটা এখন এটার এফ রেশিও যদি হতো 5, তাহলে এটা চেয়ে আমি আরো 2-3 গুণ বেশি আলো, আরো 2-3, মানে যে সময়টা ধরেন আমার লাগছে তার 1/3 হয়ে যেত আমার টাইম। ধরেন এখন 10 ঘন্টা এক্সপোজ করে আমি যেই ছবিটা পাচ্ছি, f5 এ আমার হয়তো 4 ঘন্টা এক্সপোজ করতে সেম রেজাল্ট পাওয়া। ইটস বেটার পাওয়ার। এটার উপরে, হ্যাঁ, এই ছবিটা, এটা ডানে, এই চাঁদের ছবিটা, এখানে কয়টা প্যানেল ইউজ করা হচ্ছে? 25টা প্যানেল, 75,000 ফ্রেমস। ওইটা আগেরটার চেয়ে আরো বেশি ফ্রেমস। হোয়াট ডাজ ইট মিন? মানে এই সংখ্যাগুলোর মানে কি বলেন তো একটু? আচ্ছা, আমি জানি যে এটা মানুষ যখন দেখে তখন মানে একটা ছবি তো একটা ক্লিক শেষ, তাই না? তো অ্যাস্ট্রোনমিতে আসলে আমাদের সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে নয়েজ। তো নয়েজ আর হচ্ছে অ্যাটমসফিয়ারের যে টার্বুলেন্স, সেই জিনিসটা। তো আমরা যখন চাঁদের ছবি বা কোনো একটা গ্রহের ছবি তুলতে যাই, তখন আমাদের এই অ্যাটমসফিয়ার ভেদ করে জিনিসটা ছবি তুলতে হয়। আর এই অ্যাটমসফিয়ারের বা আমাদের এই পরিবেশে যে তাপমাত্রার তারতম্যটা, এটার কারণে থরথর করে, এই অ্যাটমসফিয়ারটা কাঁপে। এই কাঁপার কারণে হচ্ছে যে ওই ছবিটা ঘোলা ঘোলা হয়ে যায়। কখনো দেখবেন না যে একদম মানে স্ট্যাটিক হয়ে আছে, ওটা এরকম নড়তে থাকে, হালকা করে নড়তে। তো এটার কারণে হাজার হাজার ছবি নিতে, যদি আমরা ছবি নিই, ধরেন 1000 ছবি নিলাম, এটার মধ্যে 100টাকে মোটামুটি ভালো লাগবে দেখতে, তাই না? তো এই প্রসেসটাকে বলে লাকি ইমেজিং। তার মানে আপনি 1000টা তুললেন, আপনি অন্তত 10% লাক পাবেন এখানে। ওকে, সো এই 100টা ছবি যখন আপনি স্ট্যাক করবেন, মানে এটাকে অ্যাভারেজ করবেন, তখন আপনার ছবিটার মধ্যে থেকে যে নয়েজটা থাকবে সেটা চলে যাবে। তো আমরা দুইটা কাজ করছি এখানে। এক হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের যে টার্বুলেন্স, সেটাকে ব্যাটল করছি অনেকগুলো ফ্রেম নিয়ে। আর সেই ফ্রেমগুলো, ভালো ফ্রেমগুলো যখন আমরা অ্যাভারেজ করছি, তখন আমরা নয়েজটাকে রিডিউস করতে পারছি। তো এই ছবিটা, চাঁদের যে ছবিটা একটু আগে দেখছিলেন, এখানে 75,000 ছবি ব্যবহার করা হয়েছে। আর এই 75,000 ছবি হলো 25টা প্যানেল ব্যবহার করেছি। তার মানে আমি যে টেলিস্কোপটা ব্যবহার করেছি, এটা আসলে আমার নিজের বানানো টেলিস্কোপ না, এটা একটা 2000 মিলিমিটার রিফ্লেক্টর টেলিস্কোপ। তো এটা আসলে জুম, মানে আমার এখানে হচ্ছে 900 মিলিমিটার, ওটা হচ্ছে 2030 মিলিমিটারের মতন, 2032 মিলিমিটার ওটার ফোকাল লেন্থ। তো ওটাকে আরো কাছে দেখা যায়। ওটাকে আমি আবার ট্রিপল করেছি, একটা প্যারালাল লেন্স বলে ওটাকে, ওটা মাল্টিপ্লায়ার, আপনার ফোকাল লেন্থকে ট্রিপল করে দেয়। তো ট্রিপল করার কারণে আমার ফাইনাল ফোকাল লেন্থ দাঁড়িয়েছিল 6100 মিলিমিটারের মতো, 6 মিটার অলমোস্ট। তো এত জুমে আপনি পুরো চাঁদটাকে একটা ফ্রেমে আটাতে পারবেন। তো আমি একটা ছোট ক্যামেরা ইউজ করেছি যেটা রেজলিউশন কম, কিন্তু আবার পিক্সেল গুলো বেশ ঘন। তার মানে ছোট্ট সেন্সর, এটার মধ্যে চাঁদের ছবিটা পড়ে, ওই আপনি ছোট সেন্সর দিয়ে এই জিনিসটাকে তুলতে পারবে। তো যেহেতু সেন্সরটা ছোট, ফোকাল লেন্থ অনেক বেশি, আপনাকে অনেকগুলা প্যানেলে জিনিসটা তুলতে হবে। তুলে তারপর ওই প্যানেল গুলাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগালে আপনি পুরো চাঁদটাকে দেখতে পাবেন। তো এক একটা প্যানেলে আমি মনে হয় 3000 ফ্রেম
ব্যবহার করেছিলাম, মানে ক্যাপচার করেছিলাম 3000 ফ্রেম পার প্যানেল। এখান থেকে আমি মনে হয় 20% স্ট্যাক করি, করার পর একটা একটা ছবি তৈরি হয়, একটা প্যানেলের ফাইনাল ছবি তৈরি হয়। এরকম করে 25টা ছবি, 25টা ছবি যখন প্রসেস করা হয় তখন এই জিনিসটাকে স্টিচ করা হয়, স্টিচ করে এই ফাইনাল রেজাল্টটা বের করা হয়েছে। সো আপনি মানে অনেক কাছ থেকে বা অনেক ডিটেলে দেখতে পারবেন লুনার সারফেসটা। আমি যখন প্ল্যানেটের ছবি তুলি ওই একই ভাবে তুলি, কারণ প্ল্যানেটটা তো ওই এক একটা ক্রেটারের সমান। তো এই ক্রেটারটাকে চিন্তা করেন আপনি, এতটুকু একটা জিনিস, তো ওইটাকে হাজার হাজার ছবি তুলে তারপর এখান থেকে আমাদের ডিটেলটা বের করে নিয়ে আসতে হয়। প্লাস আরেকটা জিনিস হয় এখানে, সেটা হচ্ছে যে ধরেন জুপিটার ঘুরতে থাকে, তো ওকে জুপিটারের একদিন হচ্ছে 10 ঘন্টার সমান। তো আপনি যদি মোটামুটি 1 ঘন্টা ধরে ফ্রেম কালেক্ট করতে থাকেন, ধরেন 1000 করে কালেক্ট করতে থাকলেন, আপনি যদি 1 ঘন্টা কালেক্ট করেন তাহলে আপনি একটা টাইমলেস বানাতে পারবেন, যেখানে দেখা যাবে যে জুপিটার এরকম রোটেট করছে। সেটা আমার প্রোফাইলে আপনি দেখতে পারেন, ছবি দেখতে পারেন। হ্যাঁ, দেখছি। তো আচ্ছা, আমি প্যানেলের ব্যাপারটা বুঝলাম। প্যানেল তো কম্পারেটিভলি ইজি, যে আমি আসলে জুম বেসিক্যালি ছোট ছোট অংশ ছবি তুলতেছি, স্টিচ করতেছি। এখন প্রতিটা প্যানেলের জন্য আবার অসংখ্য ছবি তুলতেছেন। এক একটা প্যানেলের জন্য লেটস সে 5000 ছবি তুলতেছেন আপনি, বা 10,000 একটা ছবি তুলতেছেন। সেই 10,000 ছবি একটার উপর একটা স্ট্যাক করতেছে নয়েজ গুলো রিডাকশনের জন্য এবং আই গেস আরো অন্যান্য প্রসেসিং এর জন্য। তো এই স্ট্যাকিং এর প্রসেসটা কি ম্যানুয়াল, নাকি দেয়ার আর টুলস যে আপনি আসলে ইউজ করলে ও কমন পিক্সেল গুলা দেখে দেখে সামহাউ দে ডু ইট অটোমেটিক্যালি? কারণ এটা সিমস ইম্পসিবল ম্যানুয়ালি। এটা আসলে ম্যানুয়ালি করাটা দুঃসাধ্য। এটার জন্য খুবই মানে সফিস্টিকেটেড কিছু সফটওয়্যার আছে, আর ফ্রি। এগুলো করে কিন্তু মানে এগুলো এই সফটওয়্যারগুলো ফ্রিতে পাওয়া যায়। আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটার নাম হলো অটো স্ট্যাকার। এখানে আপনি ওই পুরো ভিডিওর ফাইলটা এনে দিয়ে দিবেন, বা যতগুলো ফ্রেম ক্যাপচার করেছেন সবগুলোকে দিয়ে দিবেন। দেওয়ার পর ও আপনাকে একটা গ্রাফ দিবে যে আচ্ছা এই কয়টা ফ্রেম আমার মতে মোটামুটি স্টেবল আছে, এই কয়টা ফ্রেমের কোয়ালিটি খুব একটা ভালো না। তো এরকম একটা গ্রাফ পাবেন। আপনি ওখান থেকে চুজ করবেন যে আপনি কতটুকু স্ট্যাক করবেন। ধরেন আপনার মোটামুটি 30% বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, আপনি ওখান থেকে ক্যালকুলেট করবেন আমি 30% আমি হয়তো 20% স্ট্যাক করবো। তখনও বেস্ট 20% ফ্রেম গুলাকে অ্যাভারেজ করে আপনাকে একটা ফাইল দিবে, যে ফাইলটাকে আপনি আবার পরে আরো প্রসেস। বুঝতে পেরেছি। তো আপনার এই সেই নেবুলার ছবিটা, সেইটা এরকম কতগুলো ছবি বা প্যানেল লাগছে? সো নেবুলার যে ছবিটা দেখুন সেটার কয়েকটা মজার ফ্যাক্ট আছে। সেখানে 4.5 ঘন্টার এক্সপোজার আছে, কিন্তু 4.5 ঘন্টা কিন্তু আমি এক রাতে নেইনি। ওকে, সো আমি 28 তারিখে 3 ঘন্টার এক্সপোজার কালেক্ট করি। ওকে, সো 3 ঘন্টার এক্সপোজার, আর এখানে আমি সাব ফ্রেম ইউজ করি হচ্ছে 5 মিনিট। তার মানে আপনি 3 ঘন্টা মানে হচ্ছে যে 180 মিনিট ডিভাইডেড বাই 5। সো আমি 36টা ফ্রেম কালেক্ট করি। ওকে, সো এখন কেন এভাবে তোলা হয় জিনিসটা, কারণ হচ্ছে যে আপনি যদি একই অবজেক্টকে 1 ঘন্টা ধরে এক্সপোজার নেন, তাহলে এই ওয়ার নেবুলের মাঝখানে যে জায়গাটা দেখতেছেন না, যে কোর যেখানে উজ্জ্বল, সেই যে মাঝখানে এটার যে কোরটা যেখানে অনেক উজ্জ্বল লাগতেছে দেখতে, আপনি যদি ধরেন 1 ঘন্টা এক্সপোজার নেন তাহলে এই উজ্জ্বল জায়গাটা একদম জ্বলে যাবে। আপনি আশেপাশের ডিটেল দেখতে পারবেন কিন্তু উজ্জ্বল জায়গাটা ওটার ডিটেল দেখা যাবে না। তো এখানেও একটা ব্যালেন্সিং অ্যাক্ট আছে। আপনার এক্সপোজার লেন্থ আসলে কত হওয়া উচিত যেখানে আপনি ফুল ডাইনামিক রেঞ্জটা পাবেন। আপনি একদম ফেইন্ট যে ক্লাউড স্ট্রাকচার গুলা, নেবুলা স্ট্রাকচার, এগুলাই পাবেন। আপনার একদম ব্রাইট যে কোডটা, সেটারও ডিটেল আপনি ধারণ করতে পারবেন। সো আমি যে ক্যামেরাটা ব্যবহার করি এর থেকে দেখাতে পারি, সেটা হচ্ছে যে এইটা, সরি চলে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেজিং ক্যামেরা। তো এইটা দিয়ে আমি ছবি তুলি। এটার সামনে একটা ফিল্টার লাগানো আছে, একটা আয়নার মতন লাগে। কারণ হচ্ছে যে এটা বেশিরভাগ আলোই রিফ্লেক্ট করে দিচ্ছে, শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের আলোটা ভিতরে ঢুকতে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো এই ক্যামেরায় মানে একটা কুলার আছে। এই কুলারটার 2টা স্টেজ। এই কুলারের কাজ হচ্ছে যে সেন্সরটা সেটাকে সাব জিরো টেম্পারেচারে রাখে। কারণ আমাদের ছবিতে বেশিরভাগ যে নয়েজ থাকে, এই নয়েজটা আসলে হিট থেকে আসে, অ্যাম্বিয়েন্ট হিট থেকে আসে। আচ্ছা। এই নয়েজটা রিডিউস করার জন্য আমরা এই কুলড ক্যামেরাগুলো ব্যবহার করি অ্যাস্ট্রোনমি। সো এই ক্যামেরার আবার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এটা 16 বিট
ডেটা কালেক্ট করতে পারে। তার মানে হচ্ছে যে হুম। এটার ডাইনামিক রেঞ্জ অনেক বেশি। অনেক বেশি। ফোনের ক্যামেরায় যদি ছবি তুলি দেখা গেল হুম। যে চাঁদ জ্বলে গেল কিন্তু হুম। আশেপাশে আসলো, আবার চাঁদকে যদি এক্সপোজ করতে যাই তাহলে হুম। আশেপাশে কিছু দেখা যায় না, বুঝতে তাই না? পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে যদি আপনি ছবি তোলেন চাঁদের মানে চাঁদের উজ্জ্বল উজ্জ্বল পার্টটাও দেখা যাবে, আবার শ্যাডোর পার্টটাও দেখা যাবে। বুঝতে তো পেরেছি। এইটা দিয়ে যখন আমরা ছবি তুলি তখন এই যে নেবুলার কোর, আশেপাশে জিনিস এগুলো সব ঠিক করে আসে। আচ্ছা। তো এটা তো একটা এক্সপোজার নিলাম, ধরেন 5 হুম। মিনিটের একটা এক্সপোজার নিলাম, কিন্তু এখানে প্রচুর নয়েজ থাকবে। হুম। এই যে এফ রেশিওর কথা বলছিলাম, তো হুম। আমার যেহেতু 8.8, তো মানে অত উজ্জ্বল মানে আলো এত বেশি কালেক্ট করতে পারেন। তো আমি হুম। 5 মিনিটের করলে ওইখানেও ঝিরঝির আসবে, নয়েজ আসবে। হুম। এইটাকে ব্যাটল করার জন্য আমাকে আরো বেশি এক্সপোজার নিতে হয়েছে। সো আমি 3 ঘন্টার এক্সপোজার নিলাম, 36টা ফ্রেম। নেওয়ার পর আমি কিন্তু প্রত্যেক বছর ওয়ার নেবেলের ছবি তুলি। সো গত বছর আমার কাছে এই ক্যামেরাটাই ছিল, এই হুম। টেলিস্কোপই ছিল। আচ্ছা। ওইটা দিয়ে আমি গত বছর কালেক্ট করেছি। ওইখানে মনে হয় ক্লিয়ার স্কাই বেশি পাইনি। 1.5 ঘন্টার মনে হয় ক্লিয়ার ডেটা ছিল। ওই আচ্ছা। 1.5 ঘন্টা প্লাস এই 3 ঘন্টা মিলায় আমি 4.5 ঘন্টার ডেটা পেলাম। হুম। তো ওইটা দিয়ে আমি কারণ আমি আমার লেটেস্ট ইমেজটা কিন্তু জাস্ট এইটুক ওরাইন নেবুলার ছবি না, আরো কিন্তু আশেপাশে জিনিস আছে যেটা আমি হুম। মানে দেখাইনি, এবার আমি রিলিজ করবো কয়েকদিন পর ওটা। বুঝতে পেরেছি। আম, হ্যাঁ। তো এইখানে আরো পাশে কিছু এলিমেন্টস আছে, হুম। কিন্তু গত বছরের ফ্রেমিংটা ডিফারেন্ট ছিল। আমি শুধু ওরাইন নেবুলার ছবিটা তুলেছিলাম, আচ্ছা। মানে আমার ক্যামেরাটা বেসিক্যালি ঘোরানো ছিল। সো হুম। কিছু ওভারল্যাপ আছে, উপরের জায়গাটা কেটে গেছে, পাশের জায়গাটা কেটে গেছে, মাঝখানের জায়গাটা ছিল, এই হুম। মাঝখানটা হলো ওরাইন নেবুলার। আমি আচ্ছা। ভাবলাম যে আচ্ছা তাড়াতাড়ি একটা image মানে প্রসেস করে দিয়ে হুম। দিই আর কি, মানুষকে দেখাই যেটা আমি তুলতেছি আর একটু ইমপ্রুভ করবো কয়েকদিন পর। দেখি যে হুম। ওটাই সবাই শেয়ার টেয়ার করে একাকার। না, আহ, ছবিটা তো অ্যামেজিং। আমার এখন কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হলো, ১ নম্বর প্রশ্ন হলো যে ধরেন আপনি ৫ মিনিট এক্সপোজার নিছেন। তো এইটা তো ট্র্যাক করতে হইছে নেবুলার। তো আকাশে মুভ করতেছে। তো right. এইখানে নিশ্চয়ই একটা ট্র্যাকিং অটোমেশন এর সিস্টেম আছে। যেটা Right. আসলে সে সে কি ওই উজ্জ্বল অংশটাকে ট্র্যাক করতেছে? মানে হাউ ডু ইউ আপনি কিভাবে বলেন যে তুমি ওই অংশটাকে ট্র্যাক করবা? কারণ এটা এত দূরে এত ফেইন্ট এবং আশেপাশে তো অনেক কিছু। এটা তো শুধু নেবুলা না, আশেপাশে অনেক স্টার। সুতরাং ও Right. এক্সাক্টলি ওই জিনিসটাকে কিভাবে ট্র্যাক করতেছে? আচ্ছা, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত হচ্ছে যে আমাদের পৃথিবীর গতিটা একটু বুঝতে হবে। আচ্ছা। পৃথিবী তার অক্ষে ঘুরছে, তাই না? হুম, হুম, তো আমরা জানি যে পৃথিবী 360 ঘুরতে কত সময় লাগে? হুম, 24 হুম, ঘন্টা লাগে। হুম, হুম, হ্যাঁ, তার মানে আপনি যদি আম, প্রত্যেক ওই মানে ওই ক্যালকুলেশনটা আপনার মাথায় থাকে যে 24 ঘন্টা ঘুরতে যদি সরি 360 ঘুরতে আমাদের 24 ঘন্টা লাগছে, তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগছে? হুম, ওকে, হুম, ওইভাবে করে আপনি একটা রেট বের করতে পারবেন। এই হুম, রেটটাকে হুম। বলে সিডেরিয়াল রেট। ওকে, এই আচ্ছা। গতিতে আমরা পৃথিবী ঘুরাচ্ছি। তো আপনাকে যদি আকাশটাকে ট্র্যাক করতে হয়, কারণ পৃথিবী যেভাবে ঘুরছে ওইভাবে তো আকাশ উল্টো দিকে ঘুরছে, তাই না? হুম, 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 হুম। আকাশ যদি ট্র্যাক করতে হয়, আপনি এমন একটা যন্ত্র ব্যবহার করলেন যেটা ঠিক পৃথিবীর উল্টা গতিতে ঘোরে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে হ্যাঁ, আপনার আর কোনো ট্র্যাকিং এর কোনো বুঝতে বিষয় পারছি, নেই। বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ। ও উল্টা দিকে ঘুরছে, পৃথিবীর রেটের সঙ্গে ও ম্যাচ করছে। হুম, আপনি হুম। যান যেটার দিকেই পয়েন্ট করে থাকেন না কেন, ওইটাই আপনার ফ্রেমে কনস্ট্যান্টলি হ্যাঁ, আসছে। হ্যাঁ। ব্যাপার ওখানেই শেষ। মেকানিক্যাল কিছু এরর থাকে, কারণ ধরেন একটা গিয়ার আছে ভিতরে, ওই গিয়ার বানানোর সময় ধরেন এখানে একটা ময়লা ছিল, কোন একটা গিয়ার বেশি ঘষা হয়েছে, কোন একটা গিয়ার কম ঘষা হয়েছে, হুম, হুম, কয়েক মাইক্রোমিটার বা কয়েক ন্যানোমিটারের ডিভিয়েশন আছে, হুম, তাই না? হুম, কারণ এটা তো ম্যাটার দিয়ে বানানো, হুম, ডিভিয়েশন হুম। থাকতেই পারে। তো এটার কারণে আপনার পিন পয়েন্ট অ্যাকুরেসি থাকে না। একটু আচ্ছা। মানে ধরেন ৫ মিনিট পর বা ১০ মিনিট পর ড্রিফট করে। হুম, তো হুম। আপনি যদি এখন আহ ৫ মিনিটের এক্সপোজার নেন, সেটার মধ্যে যদি 5 পিক্সেল ডিভিয়েট করে, আপনার তারাগুলা কিন্তু লম্বা হয়ে যাবে, তারাগুলো আর হ্যাঁ, পিন পয়েন্ট থাকবে না। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এইটাকে ব্যাটল করার জন্য আমরা গাইডিং ব্যবহার করি। গাইডিং অর্থ হচ্ছে আমি হয়তো এখানে একটা দেখাতে পারবো, হুম, হুম, কারণ এরকম একটা ছোট টেলিস্কোপ। হুম, হুম, ওকে, এরকম একটা টেলিস্কোপ আপনি আপনার এই যে এখানে আমার মেইন টেলিস্কোপটা আছে, এটার হুম, উপরে হুম, চিন্তা করেন এভাবে লাগানো থাকে, অ্যাটাচ করা হুম, হুম, থাকে। তো এই টেলিস্কোপের পিছনে একটা ছোট ক্যামেরা লাগানো, যেটা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড। হুম, হুম, ওকে, হুম, সো এই টেলিস্কোপের কাজ হচ্ছে উজ্জ্বল যে তারাগুলা সেটার পজিশন ডিটেক্ট। হুম। তো ও 2 সেকেন্ড পর পর বা 1 সেকেন্ড পর পর তারার পজিশনটা ডিটেক্ট করতেছে। ও যদি আচ্ছা। দেখে যে 1 সেকেন্ডে হাফ পিক্সেল সরে গেছে, হুম, হুম, ওকে, বা 1 পিক্সেল সরে গেছে, তখন ও বোঝে যে মাউন্টটা ড্রিফট করতেছে। তখন ও ও মাউন্টে
ও একটা মেসেজ পাঠায় যে এই তুমি 1 পিক্সেল পিছাও, ও তখন একটু স্লো হয়ে যায়, ও 1 পিক্সেল পিছনে চলে যায়। আবার যদি ও দেখা যায় বেশি পিছনে চলে যাচ্ছে, ও আবার বলে যে এই তুমি 1 পিক্সেল সামনে আগাও। আচ্ছা। ওইভাবে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে ও স্টারটাকে ট্র্যাক করতে পারে। সো ট্র্যাক করার পর তারপর যে ছবিটা বের হয় সেখানে দেখবেন যে তারার মধ্যে কোনো ট্রেলিং নাই, আচ্ছা। অ্যাকুরেটলি আসছে। বুঝতে পারছি। আর এটা এই আসলে পুরো প্রসেসটা আসলে একটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয়। এটা অনেকটা ককপিটের মতন। একটা প্লেনের সব কন্ট্রোল যেরকম একটা জায়গায় থাকে, তো আমি এরকম একটা সফটওয়্যার ব্যবহার করি। ওটা ওপেন সোর্স, ওটার নাম হলো আচ্ছা। নিনা। নাইট টাইম ইমেজিং অ্যান্ড অ্যাস্ট্রোনমি, এরকম মনে হয় পুরো অ্যাব্রিভিয়েশনটা। সো এটা ওপেন সোর্স, এটার সঙ্গে আপনি ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করতে পারবেন। ধরেন ক্যামেরা কানেক্ট করলেন, মাউন্টটা কানেক্ট করলেন, তারপরে যে গাইডিং এটা কানেক্ট করলেন। আমার একটা অটো ফোকাসার আছে এই টেলিস্কোপের পিছনে, এই যে জিনিসটা, এটা অটো ফোকাসার। তো এটা আমি বানিয়েছি, মানে এটার ভিতরে একটা মোটর আছে যেটা একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয়। এটার সঙ্গে আবার কম্পিউটারের কানেকশন আছে। তো কম্পিউটারকে সিগন্যাল পাঠাতে পারে যে তুমি সামনে পিছনে করো, যাতে তারাটাকে ফোকাস করা যায়। তো যখন আমি আমার সেশন শুরু করি, ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আমার অটো ফোকাসিং করতে হয়। অটো ফোকাস করলে তারাটা একদম পারফেক্ট আসে। তারপর আমার গাইডিং অন করতে হয়। তারপর মেইন ক্যামেরাটাকে, তখন তো মেইন ক্যামেরা চলে। তারপর আমার ইমেজিংটাকে বলতে হয় যে আকাশের এই রিজনটা তুমি ধারণ করো। এটা খুবই ইন্টারেস্টিং, মানে আমি বলতে থাকি, আপনি মজা পাবেন হয়তো। হ্যাঁ, বলেন আসলে। হ্যাঁ। সেটা হচ্ছে যে এখন আকাশের, ধরেন আমি ওরায়ন নেবুলার ছবি তুলবো। এখন আমার মাউন্ট কিভাবে জানবে যে ওরায়ন নেবুলা কোথায় আছে? তো আকাশের একটা কোঅর্ডিনেট সিস্টেমও কিন্তু আছে। ওকে, সো এই কোঅর্ডিনেট সিস্টেমের, এটাকে বলা হলো রাইট অ্যাসেনশন ডিক্লিনেশন কোঅর্ডিনেট। মানে এটার আকাশের একটা ম্যাপ, যদি 3 ডিমেনশনাল একটা ম্যাপ যদি চিন্তা করেন, স্ফেরিক্যাল আর কি জিনিসটা, তো ও আপনি বলে দিতে পারবেন এত ডিগ্রি রাইট অ্যাসেনশন, এত ডিগ্রি ডিক্লিনেশন, তার মানে ওইটার পজিশন হলো এক্স্যাক্টলি ওইখানে। এটা সময় নির্ভরও করে, কারণ আকাশটা মুভ করতেছে পৃথিবীর সময়, তো সময় নির্ভর জিনিসটা আবার। তো ওটাকে যদি আপনি একটা স্পিয়ার চিন্তা করেন, তাহলে ওইখানে আপনি কোঅর্ডিনেট বসাতে পারবেন। তো এই কোঅর্ডিনেটটা প্রথম আমি আমার মাউন্টে পাঠাই, ঠিক আছে? মাউন্টে পাঠানোর পর মাউন্ট নিজে যেই যা বুঝে ওইটা দিয়ে ও এক জায়গায় তাক করে। মোস্ট অফ দ্য টাইম ওই অ্যাকুরেসিটা একদম পারফেক্ট। ধরেন যে অবজেক্টটা আমি চাচ্ছি, ধরেন ওরায়ন নেবুলা, এটা ফ্রেমের ঠিক মাঝখানে থাকে না, ধরেন একটু সাইডে আছে বা ফ্রেমের একটু বাইরে আছে। তো ওই আমার ইমেজিং সফটওয়্যারটা একটা ছবি নেয়, একটা শর্ট এক্সপোজার নেয়, ধরেন 5 সেকেন্ডের একটা এক্সপোজার নিল, নিয়ে ও তারাটাকে ও ম্যাপের ডেটাবেসে সঙ্গে কম্পেয়ার। আচ্ছা। একটা স্টার ম্যাপ আছে, ওকে, যে কোন স্টারের কোঅর্ডিনেট কোথায় আছে এটার একটা ডেটাবেস আছে। ওই ডেটাবেসের সঙ্গে ও কম্পেয়ার করে দেখে যে ও কতটুকু সরে আছে ওর মেইন জায়গা থেকে। ও যখন ও যা দেখছে ওইটা কোঅর্ডিনেটটা যখন ও জেনে গেল, তখন পিছের যে অবজেক্টটা ছি আমরা, সেই অবজেক্টটাকে আরো অ্যাকুরেটলি ও ফ্রেমের মধ্যে আনতে পারে। এই প্রসেসটা আমার অটোমেটেড, এটাকে বলে প্লেট সলভিং। সো অনেকগুলা প্রসেস এখানে কাজ করে। তারপর আপনি যখন ইমেজিংটা আরম্ভ করবেন, আপনার কাজ মোটামুটি শেষ। আপনি খালি মনিটর করবেন যে কিছু একটা হচ্ছে নাকি, আপনার টেলিস্কোপ কোনো একটা জিনিসের সঙ্গে বাড়ি খাচ্ছে নাকি, এটা জাস্ট মনিটর করবেন। দেখবেন যে ক্লাউড আছে নাকি। এটা ছাড়া বেশি কিছু করার নেই। আমি ছাদে যেহেতু ইমেজিং করি, আমি হয়তো বসে বসে গান শুনি বা কিছু একটা চিন্তা করি, বা ঘরে এসে খাওয়া দাওয়া করি, ঘরের কাজ করি, তারপর কয়েক ঘন্টা পর ছাদে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, বাহ। আপনার ওই পিছনের ওইটাই তো আপনার টেলিস্কোপটা, তাই না? বানানোটা ওইটা কি অনেক ভারী? ওটা কি একটু হাতে উঠানো যাবে নাকি টু কমপ্লিকেটেড? উঠানো যাবে, এটা ওরে বাবা, এইটাই হলো সেই টেলিস্কোপ। আমি আসলে প্রথমে আপনার টেলিস্কোপটা দেখি নাই, ফেসবুকে কিছু গ্রুপে পড়ছি নিজে বানানো। তো আমি ভাবছিলাম ওই যে থাকে না কার্ডবোর্ড দিয়ে বানানো, ওই টাইপের হয়তো। কিন্তু আমি যখন দেখলাম ইট ডাজন্ট লুক লাইক ঘরে বানানো, ইট লুকস লাইক এ প্রফেশনাল টেলিস্কোপ। মানে এখানকার বিভিন্ন পার্ট আপনার 3D প্রিন্ট করা না বাসায়, ওই যে প্রিন্টারটা দেখা যাচ্ছে এখানে যেটা দেখছেন, এটা হলো 3D প্রিন্টার। এখান থেকে এটা দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে প্রিন্টিং লাইন আছে। 3D প্রিন্টার হচ্ছে যে লেয়ার বাই লেয়ার ও জিনিসটাকে প্রিন্ট করে। প্রত্যেকটা পার্ট 3D প্রিন্টেড। আপনি যদি এই পার্টটা দেখেন, এটা খুবই মানে স্মুথলি ঘুরে। এটা হলো ফোকাসার, এটা অটোমেটিক, মানে ভিতরে মোটর আছে। যখন আপনি কম্পিউটার দিয়ে কানেক্ট করবেন, তখন এটা নিজেই ঘুরবে, আমাকে হাতে ঘুরাতে হবে না। এটা হচ্ছে এটা পাওয়ার সাপ্লাই, এটা 12 ভোল্টে চলে। আর এটা হলো একটা ইউএসবি।
আর এখানে আরেকটা পোর্ট আছে, এটা দিয়ে আমি রোটেটর ইউজ করতে পারি। মানে এই ফোকাসারটা দিয়ে এখানে একটা, এটাকে বলে রোটেটর। ধরেন আপনি বাসায় বসেই বা আপনি রিমোটলি ও আপনার ফ্রেমিং চেঞ্জ আচ্ছা করতে আচ্ছা চান, আচ্ছা পোর্ট্রেট আচ্ছা, থেকে ল্যান্ডস্কেপে যেতে চান, তো আপনি বুঝতে পারছি এটা দিয়ে বুঝতে আরেকটা পারছি। মোটরের সঙ্গে কানেক্ট হয়, যেটা এখানে লাগে, হুম যেটা বেসিক্যালি ফ্রেম আপনার ক্যামেরাটাকে রোটেট করবে। সেটাও অপশন রেখে দিয়েছি, কিন্তু এটা এখনো বানাইনি, মানে বানাবো কোনো এক সময়। হুম, এটা অল টেস্টেড, মানে দিস ইজ টেস্টেড এন্ড ইট ওয়ার্কস। হ্যাঁ সো হ্যাঁ, 2.5 বছর, প্রায়, হ্যাঁ 2 বছরের বেশি, প্রায় 2.5 বছর হয়ে গেছে ইউজ করছি। তো এখন এটা বেশ সলিড, এটা ভাঙে টাঙে নাই, কিন্তু এটা বাহ, কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো। ওকে, কিছু মোটেও হ্যাঁ পার্ট আছে যেটা হ্যাঁ আমি হ্যাঁ, নিজে হাতে কেটেছি। এই যে এখানে কিছু অ্যালুমিনিয়ামের পার্ট আছে, হ্যাঁ এগুলো হ্যাঁ, হাতে কাটা। এই যে স্ক্রু এর মতো একটা জিনিস দেখছেন, এটাও মেটাল, এটা হুম হাতে হুম, কাটা। ভিতরে আরো মেকানিজম আছে এটার। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এই মাউন্টিং রিং গুলা, এগুলা বানানো সবই কাস্টম ডিজাইন করা। এখানে নার্লিং আছে। হ্যাঁ তো হ্যাঁ আমি খুবই আমার এগুলো করতে খুব মজা লাগে, যে ছোট ছোট জিনিস দেখে হ্যাঁ দেখবেন, কিন্তু আপনি যখন এই নাটটা ঘুরাবেন তখন বুঝতে হ্যাঁ পারবেন হ্যাঁ, যে আচ্ছা এটা হাতে তো হ্যাঁ কাজের জিনিস। ওকে, তো হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। তারপর এখানে উপরে একটা হ্যান্ডেলের মতন দেখছেন, কিন্তু হুম এটার সঙ্গে আবার কিছু জিনিসপত্র আপনি অ্যাটাচও করতে পারবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি রিসেন্টলি আরো কিছু জিনিস ডেভেলপ করছি। তো এটা ছিল হলো আমার আগের গাইডিং ক্যাম্প টেলিস্কোপ, ওই যে একটু আচ্ছা, আগে যে বললাম যে গাইড হ্যাঁ হ্যাঁ, করে। তো এটার লেন্সটা আমি খুলে ফেলেছি, কারণ নতুন একটা গাইড স্কোপ বানিয়েছি। সো এখানে আপনি এটা ভরে দিতে পারবেন, ভরে দিয়ে এখানে টাইপ করে দেন। Wait, right, sir. এটা দিয়ে টাইট করে দিবেন, হুম হুম আর কোথাও নড়বে না। হুম, ওকে, তারপর আরো মজার জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা নাই, কিন্তু এটা দিয়ে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সাধারণত টেলিস্কোপের এখানে এরকম নবস থাকে, যেটা দিয়ে আপনি ক্যামেরা ভরে আপনি টাইপ করবেন। হুম হুম তো হুম, ধরেন এটা একটা ক্যামেরা, এটা এখানে বললাম, এখানে কোনো নব নাই, এখানে যে একটা টুইস্ট মেকানিজম আছে, টুইস্ট করবেন হুম, ওটা লক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টম মেড, আমি নিজে এটা ডিজাইন করেছি মাথায়। মানে এরকম আছে মার্কেটে, কিন্তু আমার কাছে তো নাই, আমি দেখিনি যে ওর ভিতরে কি আছে। তো চিন্তা করলাম যে এটার ভিতরে কিরকম মেকানিজম থাকতে পারে, তো আমি এটা নিজে বানালাম। তো এরকম কিছু কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টের কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। আমি সবই দেখা দিচ্ছে, এটা আমার লুকানোর কিছু নাই। কারণ হচ্ছে যে আহ, আপনি যদি আসলে খুঁজেন, তাহলে এটা হুম সব ইনফরমেশন আপনি নিজেই পাবেন। তো হুম হুম, কমার্শিয়াল টেলিস্কোপে আর একটা মজার জিনিস থাকে, সেটা হচ্ছে যে কলমেশন অ্যাডজাস্টমেন্ট। তার মানে আপনি লেন্সটার যদি কোনো টিল্ট থাকে, এই হুম হুম, টিল্টটাকে আপনার অ্যাডজাস্ট করার একটা ব্যবস্থা থাকতে হবে। তো এখানে আচ্ছা টিল্ট টিল্ট কারেকশন মেকানিজমও আছে। আপনি আচ্ছা এই আচ্ছা আচ্ছা, লেন্সটার প্লেটটাকে আপনি মুভ করে এটাকে একদম পারফেক্টলি কলমেট করতে পারবেন। সো এরকম কিছু ব্যাপার আছে। নিচে একটা ডাক টেল আছে, এটা হলো আপনার আহ যেটাকে বলে লসম্যান্ডি ডাক টেল। তো আচ্ছা, এই প্লেটটা, এই হ্যাঁ হ্যাঁ প্লেটটা হলো ওই ট্রাইপডও চিন্তা করেন, যদি আপনি একটা ক্যামেরা বসান, তাহলে নিচে একটা প্লেট থাকে না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, মাউকে আরো বড় থাকে জিনিসটা। ওকে, কারণ আচ্ছা, অনেক ভারী থাকে টেলিস্কোপ গুলো। হ্যাঁ সো হ্যাঁ। ওই টেলিস্কোপটা লাগানোর জন্য এই ডাক টেলটা ব্যবহার করা হচ্ছে। সবই প্লাস্টিকের বানানো, কিন্তু এটা দিয়ে বেশ অ্যাকুরেটলি কাজ করা হচ্ছে। এটা আই এম শিওর এটা বানানোর প্রসেসে আপনার অনেক ট্রায়াল এন্ড এরর করতে হয়েছে, অনেকবার অনেক, বানাইছেন, কাজ করে নাই। টোটাল কেমন হ্যাঁ। সময় লাগছে ধরেন আপনার বেসিক ওয়ার্কিং টেলিস্কোপটা বানাইতে, যখন থেকে আপনি ডিজাইন শুরু করছেন? অবশ্যই আপনি ফুল টাইম করেন নাই, হয়তো কাজের আশেপাশে করছেন যখন ফ্রি টাইম পাইছেন, কিন্তু কেমন জার্নিটা, কত সময় লম্বা? ওকে, সো আমি প্রথম যে টেলিস্কোপটা বানিয়েছিলাম, এটা হচ্ছে ছোট। ওটা আচ্ছা, একটা 500 মিলিমিটার ফোকাল লেন্থের টেলিস্কোপ। এটা মনে হয় আমার ইনস্টাগ্রামের স্টোরি হাইলাইটে যদি যান, হুম হুম, ওখানে একটা প্রসেস দেখতে পারবেন। ওটা যদি অন করেন, তাহলে আমি এর থেকে আচ্ছা আমি একটা দেখি, আইডিয়া দিতে পারবো যে এটা দেখতে কিরকম লাগে শুরুর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। এখানে যে মাই স্টোরিতে যান, উপরে যে স্টোরি হাইলাইট, এই যে উপরে গোল গোল যে আইকন, আহ, পোর্ট, আহ, হ্যাঁ। তো এখানে পরের ফ্রেমে যান, পরের ফ্রেমে, আরো পরে, আরো পরে যেতে থাকেন। তো এখানে কিছু ওই যে শুরুর দিককার ছবি এগুলো আছে, আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি পরে। হ্যাঁ 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 টেলিস্কোপটা নিয়ে বলি। হ্যাঁ, সো এটা হলো আমার প্রথম মাউন্ট, যে এটা আকাশ ট্র্যাক করে, মানে মোস্টলি ম্যানুয়াল। এটা জাস্ট ভিতরে একটা মোটর আছে, যেটা দিয়ে ওই যে পৃথিবীর উল্টা গতিতে ঘোরে, এই হুম আর হুম, কিছু নেই। আচ্ছা। বুঝতে এইটা পেরেছেন? এইটা তো আপনি কিনছেন নাকি এটা? ওকে, হুম হুম,
আমার তা মাউন্ট বানানোর কিন্তু প্ল্যানও ছিল, এই যে 3D আচ্ছা প্রিন্টিং হচ্ছে এখানে, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে রিং গুলা তৈরি হচ্ছে, এই যে এখানে পজ করতে পারি আমরা, উপরে যে পজ বাটন আছে। So, এইটা ছিল আমার প্রথম বানানো টেলিস্কোপ, যেটা দিয়ে ছবি আচ্ছা তুলতে চাচ্ছিলাম আর কি। হুম হুম তো এটা আমার মানে সব পার্ট গুলা 3D প্রিন্ট করা। সো এইটা বানাতে আমার বেশ সময় লাগে নাই, এটা মনে হয় মাসখানেক সময় ইউজ করেছিলাম। চিন্তা করতেছিলাম আরো আগে থেকে যে হুম হুম কিরকম হবে জিনিসটা। প্রথম আমি কিন্তু এই টেলিস্কোপের যে অবজেক্টিভ লেন্সটা এটা আগে কিনেছি। আচ্ছা তারপর আমি ভাবলাম যে এত বড় টেলিস্কোপ বানাইলে আমি এটার উপরে এটা আটাতে পারবো না, আমার মাউন্ট নিতে পারবে না, দেখেন পিচ্ছি একটা মাউন্ট, হুম ওটা হুম ভেঙে পড়ে যাবে। তো ভাবলাম যে আচ্ছা ছোট একটা টেলিস্কোপ বানাই। হ্যাঁ তো হ্যাঁ ওইখান থেকে হচ্ছে যে এই টেলিস্কোপটা বানিয়েছিলাম, আর সেটার লেন্সটা এখন আমার কাছে আছে। আম, আমি কয়েকদিন আগে বাসা চেঞ্জ করেছি, তো আমার সবকিছু এখনো প্যাকেট করা। তো আচ্ছা আমি আপনাকে দেখাতে পারবো যে প্রথম লেন্সটা কেমন ছিল। সো এখান দেখি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম টেলিস্কোপের লেন্স, এটাও আচ্ছা এরকম অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ 500 মিলিমিটার ফোকাল লেন্থ, আর এটা ডায়ামিটার হলো 80 মিলিমিটার, আচ্ছা f6.3। তো এটা কিন্তু এই এই টেলিস্কোপের চেয়ে ফাস্টার। ওকে, আচ্ছা কিন্তু এটা আবার জুম কম, হুম বুঝতে হুম পেরেছেন? হুম হুম তো এইটা এইটা এটার সেকেন্ড ভার্সনটা আপনি দেখতে পাচ্ছেন এই সেলের, কারণ আগেরটাতে এই অ্যাডজাস্টমেন্ট গুলো ছিল না, এগুলো আচ্ছা আবার ইমপ্রুভ করেছি পরের বার। হুম তো হুম প্রথমটা বানাতে আমার এরকম মনে হয় মেবি 2-3 মাসের মতন লেগেছিল। আচ্ছা আম, আর মাথার মধ্যে আমি অনেক কাজ করি, মানে হুম বসে হুম না, কারণ আমি বসে আছি হা করে দেয়ালের দিকে তাকায় মাথার হুম মধ্যে হুম টেলিস্কোপ হুম ডিজাইন করতেছি যে হ্যাঁ এই স্ক্রুটা এখান থেকে এভাবে লাগাইতে হবে, ওখানে এরকম একটা লাইন যাবে। হ্যাঁ হ্যাঁ তারপর আর কি আস্তে আস্তে আম, এই জিনিসটা ফর্মুলেট করা হয়। হ্যাঁ। না দের মানে ইটস অ্যামেজিং কারণ এটা অনেস্টলি আমি শুরুতে মনে করছিলাম ইট উইল লুক লাইক যে থাকে না দেশে তো অনেকেই হোমমেড জিনিস বানায় আমি তো ওরকম কিছু হবে কিন্তু ছবি দেখে আমি ইট ডাজন্ট লুক লাইক ইটস দেয়ার ইজ এ লট অফ এফোর্ট বিহাইন্ড ইট কারণ আপনার ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং এবং এই প্রত্যেকটা স্টেপ নিজে বাসায় বানানো ইটস এ হিউজ চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাচিভমেন্ট সো দিস অ্যামেজিং লাইফ ব্রেকিং থিংস, মানে আমার কাছে ওই যে কারণ আমার ব্যাকগ্রাউন্ড তো আসলে আর্টে, আর্ট আর আচ্ছা আচ্ছা ডিজাইনে, আমি আচ্ছা আমরা প্রফেশনালি। ভাই 1 মিনিট আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নেই আপনার এই নেবুলার ছবিটায় আমি একটু যাই সেটা হচ্ছে এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে আমরা যে উম, এই ছবিটা দেখছি এটা কতটা প্রসেস আর কতটা আসলে অ্যাকচুয়াল ভিজিবল লাইট স্পেকট্রাম মানে আমি প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা ধরেন এই যে লাল আলোগুলা দেখা যাচ্ছে এটা আপনি বলছিলেন এটা অক্সিজেন থেকে এমিট হচ্ছে তাই না হাইড্রোজেন। হাইড্রোজেন থেকে আর নীলটা হচ্ছে অক্সিজেন থেকে হুম। তো এটা কি ভিজিবল লাইটই ক্যাপচার করছে নাকি ইনভিজিবল লাইটের কোন স্পেকট্রামকে আপনি ভিজিবল লাইটে কনভার্ট করে জিনিসটা এরকম লাগতেছে আচ্ছা, তো হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটারই আয়নাইজড ফর্ম আমরা ভিজিবল স্পেকট্রামে দেখতে পারি। আচ্ছা অক্সিজেনটা আরো বেশি ভিজিবল, কারণ হচ্ছে যে এটার ওয়েভলেন্থ হচ্ছে 500 ন্যানোমিটারের মতো, যেটা ব্লু গ্রিন একটা কালার দেয়। হুম আর হাইড্রোজেন হচ্ছে ডিপ রেড, তার মানে রেড এর অলমোস্ট ইনফ্রারেড এর কাছাকাছি একটা ওয়েভলেন্থ, এটা হচ্ছে 656 ন্যানোমিটার। আচ্ছা তো আমাদের নর্মাল যে ক্যামেরা, ধরুন ফোনের ক্যামেরা বা ডিএসএলআর, এই সেন্সরের সামনে একটা আইআর কাট বা ইনফ্রারেড কাট ফিল্টার লাগানো থাকে, যাতে লাল আলোটাও বেশি ক্যাপচার না করে, কারণ সেন্সর গুলা লাল আলোতে অনেক সেন্সিটিভ হয়। আচ্ছা এটার কারণে আমরা ছবিটাকে একদম পরিষ্কার, যে এখন যেভাবে দেখছেন ওইভাবে দেখতে পাচ্ছি। কিন্তু ছবির জন্য ওইটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ। তো অনেক সময় ক্যামেরার এই সেন্সরটাকে খুলে, মানে যদি আপনার ডিএসএলআর থাকে, এটাকে মডিফাই করে আমরা অ্যাস্ট্রোনমিক ছবি তুলি, যাতে হাইড্রোজেন আলফাটা আমরা ক্যাপচার করতে পারি আরো ভালো। ওকে, সেটা আমি করেছি, যে আমার ফার্স্ট একটা ক্যামেরা আমি দেখাতে পারি। এটা হচ্ছে ক্যানন 600D। আচ্ছা তো এটার ভিতরে একটা সেন্সর আছে, এটা দেখা যাচ্ছে না, কিন্তু ওইটার মধ্যে থেকে আমি আম, ওই ফিল্টারটা ফেলে দিয়েছি, যাতে হাইড্রোজেন লাইটটা আমি ভালো করে ক্যাপচার করতে পারি। সো এইটা হচ্ছে যে ওয়েভ লেন্থের বিষয়, রঙের বিষয়। Excuse me। তো
এই জিনিসটাকে যখন আমরা প্রসেস করি তখন তো অন্য স্পেকট্রামটা থাকে না, তাই না? মানে আপনি যখন চিকন একটা, এটাকে বলে ন্যারো ব্যান্ড, আপনি শুধু হাইড্রোজেন স্পেকট্রামটা আপনি ছবি তুলছেন, লালের আরো যে হিউ গুলা ওগুলা থাকে না, শুধু হাইড্রোজেনের হিউটা থাকে। লাল কিন্তু হিউ আরো আছে, যেমন হচ্ছে যে সালফারও কিন্তু লাল রঙে এমিট করে আয়নাইজড ফর্মে। আচ্ছা ওইটা আমরা নিচ্ছি না, আমরা শুধু হাইড্রোজেন আর অক্সিজেন নিচ্ছি। তো নেওয়ার পর হাইড্রোজেনটাকে আরজিবি চ্যানেল যেটাকে বলে আর কি, আমরা যখন ফটো প্রসেস করি যে এখানে রেড, গ্রিন, ব্লু, তারপর আমাদের স্ক্রিনের মধ্যে রেড, গ্রিন, ব্লু এর পিক্সেল থাকে। তো ওই ব্রাইটনেসটা, হাইড্রোজেন আলফার লাল ব্রাইটনেসটা আমরা রেড চ্যানেলে ইনপুট করি, আর অক্সিজেনটাকে ভাগ করে দেই গ্রিন আর ব্লুতে। তো এই প্যালেটটাকে বলে HOO বা হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন প্যালেট। ওকে, তো এই যে প্যালেটটা, এইটাই আপনি দেখছেন, বুঝতে পেরেছেন? সো এটা যদি আমি ব্রডব্যান্ডে তুলতাম, ব্রডব্যান্ড মানে হচ্ছে যে কোনো ফিল্টার ব্যবহার করলাম না, যা লাইট আসতেছে সব ক্যাপচার করতেছি, তাহলে আমি অন্য মানে ওই যে আশেপাশের ডাস্ট এগুলো দেখতে পারতাম। সো একটা টিজার, সেটা হচ্ছে যে আমি এই ছবিটা তোলার পর আমি কিন্তু ব্রডব্যান্ডে ছবি তুলেছি, ওইটা আরো 3 ঘন্টার ছবি প্লাস আরো মনে হয় 7-8 ঘন্টার HOO আমি ক্যাপচার করেছি। তথ্য হচ্ছে প্রায় 12.5 ঘন্টা, মানে 12.7 আওয়ার্স এক্সপোজার এখন আমার হাতে আছে, যেটা এখন আমি প্রসেস করে শেষ করিনি, শেষ করলে আপনাদের ওটা দেখাতে পারবো। তো ওখানে দুইটা দেখতে পারবেন, ন্যারো ব্যান্ডও দেখতে পারবেন, আবার ব্রডব্যান্ডের যে কালার গুলো ওগুলো দেখতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, ওই যে বলছিলাম ডাইনামিক রেঞ্জ, মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটা অনেক উজ্জ্বল। তো এই জায়গাটাকে যদি আমরা উজ্জ্বল রাখি তাহলে এটা জ্বলে যাবে, ওটা দেখবো যে সাদা একটা পার্ট, তার চারপাশে নেবুলা। আবার আমি যদি নেবুলাটাকে কমায় দেই বা কোটটাকে যদি এক্সপোজ করি, আশেপাশে নেবুলা গুলা তখন কালো হয়ে যাবে। এইটার কারণে আমাকে আবার হাই ডাইনামিক রেঞ্জ ইমেজটাকে আমাদের লো ডাইনামিক রেঞ্জ ইমেজে কনভার্ট করতে হয়। তার মানে ব্রাইট যে এরিয়াটা, ওটা ব্রাইটনেসটা কমাতে হয়, ডার্ক যে এরিয়াটা সেটা ব্রাইটনেসটা বাড়াতে হয়, তাহলে আমি স্ট্রাকচারটা দেখতে পারবো। সো নেবুলার ছবি আমরা যখন দেখি, নেবুলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্ট্রাকচারটা। ওকে, এই যে গ্যাসের স্ট্রাকচার, ডাস্টের স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো আমরা বের করে নিয়ে এসে মানে ভিজিবলি আমরা এটা দেখতে চাই, যে এই যে যেমন আশেপাশের যে স্ট্রাকচার গুলো দেখছেন এগুলো কিন্তু রিয়েল, কিন্তু এগুলো খুবই হালকা ছিল, এটাকে আমি আর একটু গাঢ় করেছি। যে জায়গাটা অনেক ব্রাইট সে জায়গাটাকে ওইটার এক্সপোজার আর একটু কমিয়েছি, যাতে ওই ডিটেল গুলো আমরা দেখতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি। জানি এই প্রশ্নটা একটু বোকার মতো একটা প্রশ্ন হবে, কিন্তু ধরেন আমি যদি একটা নেবুলার এরকম একটা ডিস্টেন্সে যা খালি চোখে তাকাই, তাহলে কি এটার কাছাকাছি একটা ছবি আমি দেখতে পারবো, মানে অ্যাজ এ হিউম্যান, মানে আমি কি এরকমই দেখতে পারবো? না, এরকম দেখতে পারবো না, কারণ আমাদের চোখের একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে যে আমরা হালকা জিনিস ঠিক করে দেখতে পারি না, তাই না? ওরায়নের এই জায়গাটা, ওরায়নের মাঝখানে যদি আপনি থাকেন, এই যে আপনি ওরায়নের এই যে উজ্জ্বল জায়গাটাতে যদি মাউসের পয়েন্টারটা আনেন, হ্যাঁ এই জায়গাটা, এখানে যদি থাকেন তাহলে আপনার আকাশটা এতই উজ্জ্বল হবে যে রাতের বেলা আপনার শ্যাডো দেখা যাবে, মানে চাঁদের মতন দেখা যাবে পুরো আকাশ। বুঝতে পেরেছেন? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিন্তু এই যে নেবুলার যে ব্যাপারটা, আপনি যদি মিল্কি ওয়ে কখনো দেখে থাকেন খালি চোখে, দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি। কত অন্ধকার একটা জায়গায় গিয়ে দেখতে হয়, এটা তো জানেন, তাই না? অন্ধকার জায়গা থেকেও ওই জিনিসটা কিন্তু একদম চাঁদের মতন উজ্জ্বল না, তাই না? ওটা একটা অ্যাপারেন্ট ব্রাইটনেস আছে, তাই না? তো এই ব্রাইটনেস আমরা ম্যাগনিটিউডে আর কি এটাকে এক্সপ্রেস করা হয়, যে এই জিনিসটা কতটুকু ব্রাইট। ধরেন যেমন ভিনাস গ্রহ যখন এটা উজ্জ্বল হয় তখন এটা -4, -5 পর্যন্ত যায়। ওকে, আবার যখন ফেইন্ট একটা অবজেক্ট আমরা বলি তখন এটা ম্যাগনিটিউড 6, ম্যাগনিটিউড 8, 12, 15 এরকম করে যায়। সো হায়ার দ্য ম্যাগনিটিউড, ডিমার ইট ইজ। বুঝতে পারছেন? আমাদের ওরায়ন ইজ অ্যাবাউট হোয়াট 3-4 ম্যাগনিটিউড এরকম। আপনি যদি এটা কাছে যান, এই আলোটাই ছড়ায় পড়বে আপনার চারদিকে। ওকে, সো আপনি মানে বেশ উজ্জ্বল দেখবেন এটা কাছে, কিন্তু এই স্ট্রাকচারটা দেখবেন না, কারণ এই হাইড্রোজেনের যে এমিশনটা, এটা আমাদের চোখ এমনিও লাল লাইটে খুব একটা সেনসিটিভ না, সো আপনি এত কালার দেখতে পারবেন না।
কিন্তু আচ্ছা উজ্জ্বলতাটা দেখতে পারবেন। আর বুঝতে আরেকটা পারছি। জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অন্ধকারে কিন্তু আমাদের চোখ কালার খুব একটা দেখতে পারে না, হ্যাঁ 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 ব্রাইটনেস দেখতে পারে। ইন্টেন্সিটি ব্রাইটনেস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাঁদের আলো তো গেলে দেখবেন যে হ্যাঁ আমি জামা পরে আছি, বোঝা যাচ্ছে যে এটা ব্রাইট একটা জামা বা ডার্ক হুম একটা হুম জামা। হুম হুম হুম, কালারটা কি এক্স্যাক্টলি এটা বোঝা যায় না। হ্যাঁ So, আমাদের চোখের এই লিমিটেশন আছে। হ্যাঁ ওই যে কম আলোতে বোধহয় রড যে রাইট, ইগুলা সেগুলা অ্যাক্টিভেট সেন্সিটিভ বেশি থাকে জাস্ট এক্স্যাক্ট। ব্রাইটনেসটা বোঝার জন্য। হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, আপনি কি আহ, এখন যে ডেস্কটপ দিয়ে অপারেট করতেছেন এই রেকর্ডটা, হ্যাঁ, এটা কি আপনার ওয়ার্কিং ডেস্কটপ, মানে হ্যাঁ, যেখানে আপনি ছবি প্রসেস করেন? হ্যাঁ, আমার খুব জানার ইচ্ছা, নট ইন ডিটেইল, জাস্ট ধরেন আপনার ছবিগুলা এতগুলা ছবি ক্যাপচার করছেন, সেখান থেকে কিভাবে করছেন, নট ইন ডিটেল, ভেরি কুইকলি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ দ্য প্রসেসিং স্টাফ অর দ্য রাইট, ছবি তোলার পরে কি হয়। তো আপনি রাইট। চাইলে স্ক্রিন শেয়ার করে জাস্ট একটা কুইক ওয়াকথ্রুর মতো দিতে পারেন, তাহলে অনেকে হয়তো মজা পাবে যে এটার বাহাইন্ডে যে কত কাজ আছে, আসলে ছবি তোলাই শেষ না, সেটা একটু মজা পাবে হয়তো। আমারও জানার ইচ্ছা, যদি পসিবল হয় লজিস্টিক্যালি। ওকে, হ্যাঁ, সো আমি দুইটা ফাইল খুলেছি। আচ্ছা একটা হচ্ছে সিঙ্গেল 5 মিনিটের একটা এক্সপোজার, এবং আচ্ছা আরেকটা হচ্ছে আমার ফাইনাল স্ট্যাপ, যখন সব এক্সপোজার গুলো কম্বাইন করা হয় তখন, এই দুইটা ফাইল। আচ্ছা তো এইটা যদি আসি, এটা হলো আমার র ফাইল। হুম হুম সো এখন দেখতে পারবেন যে এখানে কোণে কয়েকটা তারা দেখা যাচ্ছে, কিন্তু তারাগুলা একটু কেমন জানো, এখানে কিছু প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে। তো হুম হুম এটাকে যদি আমি স্ট্রেচ করি, স্ট্রেচ মানে হচ্ছে যে এটার ওই হাই হাই ব্রাইটনেস আর লো ব্রাইটনেস এর জায়গাগুলোকে যখন আমরা আরেকটু বের করে নিয়ে আসবো, তখন হুম হুম একটা এক্সপোজার এরকম দেখা যাবে। কিন্তু এটা আচ্ছা কিন্তু এখন গ্রে স্কেল, তাই না? গ্রে হুম হুম স্কেল কারণ মানে হচ্ছে যে এক একটা পিক্সেলে, এই যে এক একটা পিক্সেল হলো 4টা পিক্সেলের সমান। আপনি যদি এখানে দেখেন, হুম 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 4টা পিক্সেল নিয়ে হলো একটা পিক্সেল। তো এক হুম একটা পিক্সেলের ভ্যালু এক এক রকম। এই 4টা পিক্সেল যখন আমি RGB তে কনভার্ট করব, তখন হুম এটাকে হুম কালারে দেখা যাবে। আমি কালারে তাহলে এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। এটার নাম হচ্ছে এর, এটা কি আপনার এই অরিয়নের ছবিটাই? হ্যাঁ, ওরায়নের ছবিটা। ওকে, অরিয়নের ছবিটা, হ্যাঁ আচ্ছা। আমি এটাকে বের করি। তো এখন হচ্ছে এই গ্রে স্কেল পিক্সেল গুলোকে সে 8 GB তে কনভার্ট করছে। হ্যাঁ, হ্যাঁ। মানে ক্যামেরা হ্যাঁ যেটা, এটা অটোমেটিকলি হয়। সো হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ এখন ওইটা করার পর আমি একটা নতুন ছবি পেলাম। আগের ছবিটাকে আমি রেখে দিই, এখানে কোথাও রেখে দিই। এই নতুন ছবিটা পেলাম। এটাকে যদি আমি এখন স্ট্রেচ করি, ও আচ্ছা সবুজ বেশি আসছে। ওকে, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ সবুজ বেশি আসার কারণটা হলো যে এক একটা ক্যামেরা, এক একটা পিক্সেলে 2টা করে সবুজ পিক্সেল থাকে, একটা লাল পিক্সেল থাকে, একটা নীল পিক্সেল থাকে। হুম ওকে, হুম তো সবুজে যেহেতু ডেটাটা বেশি, হুম হুম এর জন্য ওভারঅল এটা সবুজ আসছে। তো সেটাকেও আমরা ঠিক করতে পারবো। এটাকে বলা হলো আনলিঙ্কড স্ট্রেচ। আচ্ছা এটার কারণে ছবিটা নর্মালাইজড হয়। ওকে, আচ্ছা সো এখন হলো একটা ব্যালেন্স। হুম এই হুম ব্যালেন্স অবস্থায় যদি ছবিটা দেখি, তাহলে দেখবো যে এখানে প্রচুর নয়েজ আছে। এই যে ছোট নয় ছোট এগুলো সেন্সরের নয়েজ। হুম এটার হুম জন্য হুম কিছু ক্যালিব্রেশন ফ্রেম আমাদের ব্যবহার করতে হয়। যেমন একটা ছবি কিন্তু একটা ছবিই না, হুম কারণ হুম আমি এখানে লাইট ক্যাপচার করেছি, আমাকে ডার্কও ক্যাপচার করতে হয় সেম এক্সপোজারে। ওকে, হুম হুম আমাকে ফার্স্ট এক্সপোজার নিতে হয় যাতে এই রিড নয়েজ গুলো আমি দূর করতে পারি। হুম তারপর আমার লেন্সের কোনাগুলো অনেক সময় কালো হয়, যেটাকে ভিনিয়েট বলে, সেটার জন্য আচ্ছা ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করতে হয়। যেটা আপনি এটা লেন্সের সামনে একটা ফ্ল্যাট একটা লাইট প্যানেল ব্যবহার করে ওই হুম শুধু হুম সাদা ছবিটা তুলবেন। তোলার পর দেখবেন যে কোনাগুলা যে কালো, সেটা ওই ছবিতে উঠে আসছে। আচ্ছা সেই ছবিটা দিয়ে এই ছবিটাকে আবার সাবট্রাক্ট করতে হয়, তখন আপনি একটা ক্লিন ছবি পাবেন। সো আচ্ছা আমি যখন এই এরকম 5 মিনিটের 36টা ফ্রেম ধরেন জোড়া লাগালাম, হুম হুম জোড়া লাগানোর পর আমি এরকম একটা ক্লিন আচ্ছা রেজাল্ট। হুম ওকে, হুম ক্লিন রেজাল্ট পাওয়ার কারণে আপনি দেখবেন যে এখানে নয়েজ অনেক কম আছে, এখনো কিন্তু অনেক কম। হ্যাঁ 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 স্ট্রাকচার গুলা ভালো করে দেখা যাচ্ছে। ওকে, এটা এখনো আনশার্পেন, সো এটাকে আর একটু শার্প করতে হবে পরে। কিন্তু আচ্ছা এখানে কোয়ালিটিটা আগের চেয়ে অনেক ভালো। হুম হুম আবার হুম এখানে দেখছেন যে এই যে সাদা জায়গাটা বেশি জ্বলে গেছে। জ্বলে ওকে, গেছে এই হ্যাঁ সাদা জায়গাটার ভিতরে কিন্তু আমার ডিটেল আছে। আমি যদি অন্ধকার করে দিই, দেখেন তাহলে হুম 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 ডিটেল। হুম তো আমি যখন আবার আলোটা মানে টানলাম, তখন আবার এই জায়গাটা জ্বলে গেছে, কিন্তু আশেপাশের ডিটেল গুলো আবার বের হয়েছে। So আচ্ছা এটাকে কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল আচ্ছা করে তারপর
আমি আরেকটা উইন্ডোতে একটু ফাইনাল রেজাল্টটা খুলি। এটা ওয়ান অফ দ্য বাহ! এডিটস। আচ্ছা, আচ্ছা। এটা এটা একরকম ভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করেছি। আমি হুম, ফাইনাল হুম। সো আমি অনেক সময় কালার নিয়ে এক্সপেরিমেন্ট করি যে আসলে ওয়াও! কালারটা কিরকম, আমি এরকম হলে কেমন হয়। ওকে, হুম, হুম, হুম। কারণ আমি তো হাইড্রোজেনকে এক্সপ্রেস করছি, সেটা যদি বুঝতে ইয়েলো পেরেছি। দিয়ে এক্সপ্রেস করতে পারি, যে আমি বলবো যে হুম, ইয়েলোটা হুম। হচ্ছে হাইড্রোজেন, হুম, হুম, ব্লুটা হুম। হচ্ছে অক্সিজেন। ওকে, হুম, হুম। সো এখানে আমরা আরেকটু প্রসেস করার পর ছবিটা দেখছি। হুম, তো হুম। এখানে দেখতে পারবেন যে কোরের জায়গাটা আমাদের আর একটু পরিষ্কার, হ্যাঁ, আর হ্যাঁ। একটু অনেক শার্প, ডিটেইল আসছে। হ্যাঁ। আরো ডিটেল বের হয়েছে। কিন্তু তারাটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে যে চারটা তারা থাকে, হুম, হুম। এটার নাম হলো ট্রাপিজিয়াম। এই আচ্ছা। তারাটাকে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের এই যে স্ট্রাকচার গুলা, এই যে এখানের যে গ্যাস স্ট্রাকচার, হুম, 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 হুম। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর এই নেবুলার পাশে আরেকটা নেবুলা আছে, এটার নাম হচ্ছে রানিং ম্যান নেবুলা। তো আমার আমার যে ফ্রেমটা, যে ছবিটা আসলে সবাই শেয়ার করেছে, সেটা হচ্ছে যে এরকম একটা ফ্রেম ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট এরকম একটা ফ্রেম ছিল। তো এই ছবিটা আসলে আরো বড়। এই পার্টটা হুম, আমি হুম। এখনো কাউকে দেখাইনি। আম, এটা নিয়ে এখনো কাজ করছি, এটা আরো ইন্টারেস্টিং হবে। সো আচ্ছা, আচ্ছা। বাহ! দেখতে থাকেন, আমি হ্যাঁ, শিগগিরই হ্যাঁ। পোস্ট করব। সো এই হচ্ছে মোটামুটি আমার নাইস। ওয়ার্কফ্লো, যে আমি এই একটা ছবি দেখতে এরকম, যখন হুম, হুম, সবগুলো হুম। ছবি কম্বাইন করি তখন এরকম থাকে, যখন আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো সব অ্যাডজাস্ট করি, কালার গুলাকে আর একটু ওয়েল ডিফাইন করি, স্ট্রাকচার গুলাকে যখন আর একটু ওয়েল ডিফাইন করি, তখন আমার কাছে এই ফাইনাল ইমেজটা আসে। আর হুম, এটা হুম। তখন শেয়ার শেয়ার করার মতন একটা জায়গায় যায়। এই টুলগুলা কি ওপেন সোর্স? যে টুলটা আপনি ইউজ করছেন? আনফরচুনেটলি নট। আচ্ছা, পিক্সেল সাইটের দাম মনে হয় $300 মতন। আহ, আচ্ছা। এটা এটা এত পাওয়ারফুল একটা সফটওয়্যার, আর এখানে এত সাইন্টিফিক প্রসেস আছে। হুম, মানে হুম, এগুলো হুম। কিন্তু সাইন্টিফিক প্রসেস। ওকে, হুম, এগুলো হ্যাঁ। রিয়েল সাইন্টিস্টরা ইউজ করে। এখান হুম, থেকে হুম। আপনি কালারটা একদম রিয়েল অবজেক্টের যে কালার, সেইভাবে ক্যালিব্রেট করতে পারবেন। সো এটা খুবই পাওয়ারফুল একটা আচ্ছা। সফটওয়্যার। কিছু প্রসেস বেশ লেন্দি, ওই যে হুম, ফটোশপে হুম। একটা ফিল্টার অন করলে এটা হয়ে যায়, হুম, কিন্তু হুম, এখানে হুম। এরকম অনেকক্ষণ ধরে ক্যালকুলেট করে, কারণ অ্যাকুরেসিটা এখানে খুবই ইম্পর্টেন্ট। হুম। সো এই কারণে যারা অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে কাজ করে, ডিপ স্কাই অ্যাস্ট্রোফটোগ্রাফি, তারা সবাই আসলে এই সফটওয়্যারটা ইউজ করতে পছন্দ করে। হুম, হুম। বাহ! বাহ! চমৎকার। আমরা এখন টেকনিক্যাল অনেক কিছু জানলাম আপনার কাছে। যদি হ্যাঁ, এখন পর্যন্ত কেউ এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন। আপনি একটা বোরিং কনভারসেশন প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে শুনতেছেন। আর আমরাও আমরা আমিও চিন্তা করতেছিলাম যদি দেখি কেমন রেসপন্স পাই। যদি কোয়েশ্চেন থাকে উই ক্যান ডু ফলো আপ কিউ&এ সেশন, যেটাতে আসলে মোস্টলি মানুষজনের প্রশ্নের উত্তর দেওয়া হবে, তাদের কিউরিওসিটির অ্যান্সার দেওয়া হবে। আজকের হুম, সেশনটা জাস্ট গেট টু নো ইউ। কারণ আমরা তো আসলে একজন আরেকজনকে চিনি না। আমিও র্যান্ডমলি আজকেই ফার্স্ট আপনার সাথে আমার আসলে কথা হচ্ছে ফেস টু ফেস। আগে হ্যাঁ, একটু মেসেঞ্জারে কিছু চ্যাট হয়েছে। তো দর্শকদের বলছি, যদি কেউ দেখে থাকেন আপনি কমেন্টে জানাতে পারেন, যদি এটার কোনো ফলো আপ কোনো একটা সেশন দেখতে চান কিউ&এ টাইপের, তাহলে আমরা এটা করতে পারি। আরেকটা আপনার এসএসসি এইচএসসি কত সালে? আসলে ডিরেক্টলি তো বয়স জিজ্ঞেস করতে জানি কেমন লাগে, এর জন্য জিজ্ঞেস করতেছি যাতে বুঝতে পারি আর কি একটু। শিওর। আমার বয়স মনে হয় রিভিউড। এনিওয়েজ, এসএসসি ছিল হচ্ছে 2004-এ, এইচএসসি আচ্ছা, দেইনি, আমি জিডি করছি। আচ্ছা, এইচএসসির ঠিক পরেই আমি আহ, আমার প্রফেশনাল কাজে ঢুকেছি। আচ্ছা। আমি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ঢুকি। তো দিস ইজ ব্যাক ইন 2004, ওই বছরই আমি শুরু করি। সো 20 বছর হয়ে গেল। বয়স নাইস। আছে আমার, আমি পোলাপাই না, জেনজি না এখন। না, আপনি তাহলে একদম আমার খুবই কাছাকাছি বা এক্স্যাক্টলি সমবয়সী হবেন। আমার এসএসসি 2004-এ, এইচএসসি হ্যাঁ, 2006-এ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমরা বেশ। আসলে একই ব্যাচের হব আসলে। হ্যাঁ, টেকনিক্যালি। টেকনিক্যালি হ্যাঁ। তো হ্যাঁ, আমি আমি আপনার ইটাও দেখছিলাম, ওয়েবসাইটটা। তো আমি একটু দেখি, বেশ ইন্টারেস্টিং। নামটা দ্য জেড অ্যাক্সিস। ইয়েস। এটার দেখি আমি একটা গেস করছি। আমি দেখেন আপনি কতটা সঠিক হয়। যে আচ্ছা। দেয়ার ইজ এ ওয়ান প্লেন, ইউ আর গোয়িং বিয়ন্ড দ্য টিপিক্যাল প্লেন। ইজ ইট সামথিং লাইক দ্যাট?
Yes, very close, very close. আচ্ছা আচ্ছা এটা দুইটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে Z is the first letter of my name. ওকে, আমি সারা জীবন 3D অ্যানিমেশন নিয়ে কাজ করছি, সো অ্যাক্সিস একটা বিষয় আমার কাছে। আর হচ্ছে Z always points up, mostly যদি XY প্লেনে চিন্তা করেন, Z points up and I point my telescope up to ও capture the sky. So there অনেক you go. অনেক অনেকগুলো পয়েন্ট আছে। আমিও আপনার ইটা দেখছিলাম, Yeah. এখানে একটা ছোট শোরিল টাইপের ছিল, বেশ ইন্টারেস্টিং। দেখি বের করতে পারি কিনা, এটাই বোধ হয়। আমরা একটু শরীরটা দেখি। হ্যাঁ, ওকে, পুরোটা দেখ। বেশি না তো, 2 মিনিট। ঠিক আছে, দেখেন। আমি দেখি, ইন্টারেস্টিং কাজ তো এখানে অনেক। আমি তো বললে সাউন্ডটা একটু কমাই দিই, তাহলে উই ক্যান টক, কমাই উই ক্যান টক ওভার ইট। হ্যাঁ, এগুলো সবই আপনার নিজের কাজ, তাই না? হ্যাঁ, আমার নিজের কাজ আছে, আমার স্টুডিওর কাজ আছে। আচ্ছা যে এই যে প্রথম যে ক্লিপটা, ওইটা একটা মিউজিক ভিডিও ছিল, ওইটার পুরো অ্যানিমেশনের কাজটা মানে ভিএফএক্স এর পার্টটা আমি করেছিলাম। আচ্ছা ওটা বেশ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। টেডএক্স এর কাজ দেখা যাচ্ছে। আপনার বাইরেরও কিছু ক্লায়েন্ট আছে বোধ হয়, না? দেশের বাইরের কিছু ক্লায়েন্ট আছে। দেশের বাইরেরও কাজ আছে কিছু মনে হয়। যেমন এটা হচ্ছে যে একটা ক্যারেক্টার বানিয়েছিলাম, তো তখন বেসিক্যালি আমি একটা কোর্স রান করছিলাম অ্যানিমেশনের উপর। তো এটা আমার ডেমো ক্যারেক্টার ছিল, যেটা দিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে আপনি কি অটোডেস্কের প্রোডাক্ট ইউজ করেন নাকি মায়া মেইনলি? ও আমিও মায়া ইউজ করছি। মানে তখন ছিল হচ্ছে 3D Max আর মায়া, এই দুইটাই পপুলার। তো ইন্টারেস্টিং বিষয়, তখন আমরা হলে, আমি আর আমার এক ফ্রেন্ড, তো আমরা হঠাৎ করে একটা ছোট 3D ভিডিও দেখলাম যে আমাদের সিনিয়র এক ভাই বানাইছে। তো আমার তখন আইডিয়া ছিল না, এটা বোধহয় 2005-06 কথা, না 2007 কথা। তো আমার ধারণা এইসব জিনিস, তখন ধারণা ছিল যে এইসব জিনিস করতে আসলে মানে স্টুডিওরা করতে পারে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু যখন দেখলাম আমাদের সিনিয়র এক ভাইটা বানাইছে, তখন আমার এক ফ্রেন্ড নিপুণ, আমাদের খুব ইন্টারেস্ট হইলো এটা কিভাবে করে। পরে উনি দুইটা সফটওয়্যারের নাম বললো, যে 3D Max আর হচ্ছে মায়া। তো আমরা তখন নীলক্ষেত গেলাম যে টিউটোরিয়াল বই টই বা সিডি কিছু পাওয়া যায় কিনা, সফটওয়্যারটাও কিনবো। পরে অনেক খুঁজে উনি কাজ করতো 3D Max এ, তো বললো যে তোমরা 3D Max কিনো, আমি শিখাইতে পারবো। তো যায় 3D Max এবং 3D Max এর টিউটোরিয়াল পাইলাম না কোথাও কোনো একটা কারণে। তখন ওরা বললো যে মায়া আছে, তো আমরা ওই মায়াই কিনলাম, অটোডেস্ক মায়া। পরে সেটা নিয়ে গুতাগুতি কইরা পরে আমরাও কিছু টুকটাক শিখলাম আর কি, যতটুকু পারা যায়। তারপরে আরেকটা সফটওয়্যার ছিল যখন, ফ্লুইড এর রিয়েল ফ্লো বা সামথিং, আমি জানি না ওটা এখনো আছে কিনা। এখনো আছে, এখনো ইউজ করছে মানুষ, এখনো ইমপ্রুভ করছে। আমি ইউজ করি মাঝে মাঝে। হ্যাঁ, রিয়েল ফ্লোতে টুকটাক কিছু কাজ করছিলাম, মায়া রিয়েল ফ্লোতে। আচ্ছা, আর একটু দেখি, মানে বেশ হাই কোয়ালিটির প্রোডাকশন কোয়ালিটির কাজ। তারপর আপনার এই যে এই মোশন গুলো তো বেশ কঠিন, এগুলো কি কোনো প্লাগ ইন দিয়ে করছেন নাকি ম্যানুয়ালি কি ফ্রেম বসায় বসায়? কি ফ্রেম, সব কি ফ্রেম। খুবই পেইন এই কাজগুলো আসলে। মানে আমি খুব এনজয় করি এগুলো করতে। মানে একজনের জন্য পেইন, হ্যাঁ, সবার জন্য একরকম না। এটা কি প্রসেসের মধ্যে একটা ছিল। জি, এটা কি রিয়েল ফ্লোর কিছু নাকি এটাও মায়াতেই করা? রিয়েল ফ্লো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিয়েল ফ্লো, পার্টিকেল এক্সেট্রা। তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে একটা ক্যারেক্টারের সঙ্গে রিয়েল এনভায়রনমেন্ট কিভাবে সিমলেসলি ম্যাচ করা যায়, ওটাকে 3D করে। আচ্ছা আচ্ছা, 3D ট্র্যাকিং করে করছে আমাদের, না? এটা ট্র্যাকিং না, এটা একটা স্ট্যাটিক ফ্রেম ছিল। ফোরগ্রাউন্ডে যে গাছগুলো দেখছেন, এগুলো সিজিআই গাছ। ব্যাকগ্রাউন্ড গুলো পুরো রিয়েল বাট স্ট্যাটিক। এটাকে 3D ম্যাপ করা হয়েছে, ক্যারেক্টারটাকে বসানো হয়েছে, কম্পোজিট করা হয়েছে। তারপরে শেষ করেন, তারপর একটা মজা আছে শেষে। আচ্ছা, যে পানির সঙ্গে ইন্টারাকশনটা, ওটা মজা করে। আচ্ছা 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 আচ্ছা। তো এটা অ্যানিমেশনের জন্য আমাদের একজন অ্যানিমেটর ছিল, জন ভাই। তো ও এই অ্যানিমেশনটা নিয়ে কাজ করছে। আচ্ছা, তারপর আরেকজন এই মডেলটা বানিয়েছে। সো ইট ওয়াজ আ টিম ওয়ার্ক।
বিএমডব্লিউ এর একটাই দেখা যাচ্ছে। So, এটা আমাদের স্টুডিওর কাজ, এখানে অনেকের কন্ট্রিবিউশন আছে। এটা কি কোনো গ্রিন স্ক্রিন পাপেট টাইপের দিয়ে শুটিং করছিলেন, স্পেশালি চোখটা যখন নাড়ায়? না, এখানে কিছু ছিল না, এখানে মানে একটা কোলওয়ালিস বা কিছু একটা ছিল যেটা আচ্ছা। ব্যাগের মধ্যে ভরে ছিল, ওই ইউজ করে আমরা ফিচার বানিয়েছি। তাই এগুলো তো প্রোডাক্টের কাজ। তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক অনেক কাজ করতে হচ্ছে, কারণ মানি ওইখানেই তো আসলে টাকা আছে, মানুষজন অ্যাডভার্টাইজের জন্যই টাকা দেয়, আসলে ভাবে কন্টেন্ট বানাতে পারেনি। এটা একটা শর্ট ফিল্ম ছিল, এটা আমি বহুত আগে 2007-এ বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। সো ওই সময় তখন জব করি, আমি জব থেকে 1 মাস না এরকম অফ নিয়ে তারপর আমি এই কাজটা করেছিলাম। এটা আবার তখন মানে একটা কম্পিটিশন জিতছিল মনে হয়, এটা ইন্টারন্যাশনাল সিজি সোসাইটির কথা শুনছো? সিজি সোসাইটিতে কম্পিটিশন, ওইটার কম্পিটিশন জিতছিল। বাহ। আপনার যে কোম্পানিটার কথা, ওই কোম্পানিটার নাম কি জেডএক্সিস? না, ওইটার নাম হলো অগ্নিরথ স্টুডিওস। আচ্ছা আচ্ছা। ওটা এখনো চাইলে অগ্নিরথ.com, OGNIROTH। আচ্ছা, ওটা এখনো তো আপনার কাজ করছেন তাই না? করছি, মানে এখন হচ্ছে যে কি বলে, আগের মতো নত ওখানে ফোর্স দিচ্ছি না, কিন্তু ওই ব্যানারেই আমি কাজ করি। তারপরে এসএসসির পরে এসএসসির রেজাল্ট খুব একটা ভালো ছিল না, আমার সব ফ্রেন্ডরা A+, গোল্ডেন A+ ইত্যাদি ইত্যাদি, আমি একটা মিয়ারলি এ পাইছিলাম। তারপর ওই এ দিয়ে তো নটরডেম, তারপর আর কিছু বড় বড় কলেজ আছে, ওইগুলাতে তো ঢোকা যায় না। তো শেষ পর্যন্ত কোন জানি একটা কলেজে গেলাম, ছোটখাটো একটা কলেজ, তো ওইখানে স্কোর সাবমিট করলাম, তারপর ফেরত এসে মাকে বলতেছি হ্যাঁ ওইখানে হয়ে গেছে, কিন্তু ঢুকবো না। ওকে, ওইখানে হয়নি, বুঝতে পারছো? তারপর আবার একটা ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত তুই জিইডি কর, ওইটার জন্য কোনো কিছু স্কোর তো লাগে না, তুই জিইডি দে, আমেরিকান একটা হাই স্কুল ডিপ্লোমা পাবে, এটা দিয়ে কিছু একটা ঠিক আছে। তো এটা করলাম, ওটা আসলে আমি অনেক এনজয় করছি, কারণ ওখানে সায়েন্সের অনেক মজা মজা জিনিসপত্র ছিল না, আর পুরো জিনিসটা ইংলিশ বেস, সো আমার জন্য অনেক ইজি ছিল ওটা করা। আর তারপর ওটা শেষটা মানে আমি আস্তে ধীরেই করেছিলাম মনে হয়, করতে করতে 2005-2006 এরকমই। কিন্তু এখন কিন্তু আমি জব করি, জব করছি, তখন আমার একটা ইচ্ছাও ছিল যে মেবি বাইরে চলে যেতে পারি। 2006 এর কথা এটা। একাডেমি অফ আর্ট ইউনিভার্সিটি আমার খুবই মানে পছন্দ হয়েছিল তখন, এটা হলো সান ফ্রান্সিসকোতে। তো ওদের সঙ্গে যোগাযোগ করছি যে কি অবস্থা, আমি এরকম ঢুকতে চাই। ওরা বলে হ্যাঁ প্লিজ, তোমার কাজ অনেক ভালো। তখন মানে আমার তখন অলরেডি শরীর আছে, তারপর পোর্টফোলিও আছে, তোরা বলতেছে যে হ্যাঁ চলে আসো, তো হয়ে যাবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে ওইখানে তো গেলে ফাইন্যান্সিয়াল এইড, এটার একটা ব্যাপার আছে, ওইটা মাথার উপর একটা ডেট হয়ে থাকবে। আর আমার কি বলে বাসার জন্য এটা একটা চাপ হবে, আমি চাপটা দিতে চাই না। ইটস নট দ্যাট আমরা খুব স্ট্রাগল করতেছিলাম ফাইন্যান্সিয়ালি, কিন্তু আমি ওই বার্ডেনটা অ্যাড করতে চাচ্ছিলাম না। প্লাস আমার মনে হচ্ছিল যে আমি জব করতেছি এখন, যেটা ওরা ইউনিভার্সিটি শেষ করে সেটা আমি এখন করতেছি, আমি ভাই এটাই করি। তো আর ওই ইন্টারনেটে তো অনেক কিছু পাওয়া যায়, বইতে পাওয়া যায়, আর নিজে চেষ্টা করলে নিজেও আপনি হালকা কিছু একটা প্রবলেম সলভ করে সলিউশন বের করতে পারবেন। সো আমার লার্নিং স্টাইলটা ওইটাই রয়ে গেছে, আমি যাই করি আমি আমার নলেজটা চারদিকে গ্যাদার করি, সবার কি বলে যারা অলরেডি কাজ করছে বা সিমিলার কাজ করছে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। কারণ অনেক কিছু আছে নতুন যেটা ইনভেন্ট হয় নাই, বা ইনোভেশনটা ওইরকম না যেরকম আপনি চাচ্ছেন। তো আপনি যদি জানেন যে আচ্ছা এটার সোর্স গুলা কি, টেলিস্কোপের ব্যাপারটাই ধরেন, টেলিস্কোপ তো 400 বছর আগে ইনভেন্ট করা হয়ে গেছে, এটা তো আর আমি ইনভেন্ট করিনি। মানে অনেকে বলে আবিষ্কার, এটা আবিষ্কার না, এটা উদ্ভাবন বলতে পারেন। কারণ এখানে উদ্ভাবনের কিছু ব্যাপার আছে, ইনোভেশনের কিছু ব্যাপার আছে, যে ফোকাসেরটাকে নন কনভেনশনাল একটা ওয়েতে আমি বানিয়েছি, এটার সঙ্গে কানেক্টিভিটির একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জিনিসগুলো আমার অনেকগুলো নলেজের কম্বিনেশন। তার মানে আমি ইলেকট্রনিক্স যখন স্টাডি করতেছিলাম তখন ওইখান থেকে আমি আইডিয়া গুলা পাই যে কিভাবে হার্ডওয়্যার প্রোগ্রামিং করতে হয়,
তারপর মানে এটা কম্পিউটারের সঙ্গে কিভাবে কানেক্ট করা যায়, কম্পিউটারের সঙ্গে প্রোটোকলটা কিভাবে হবে, এই জিনিসগুলো তো আপনি অনেক জায়গা থেকে নলেজ নিয়ে আপনি একত্র করলেই নতুন একটা জিনিস হয়ে যাবে। একটা কথা আছে না যে এভরিথিং ইজ এ রিমিক্স। আপনি যাই করেন না কেন এখন নতুন কিছু হবে না, আপনি অনেক কিছু কম্বাইন করে একটা উদ্ভাবন করতে পারবেন। ইনভেনশনটা এখন মানে একটু ডিফারেন্ট, কারণ একটা ইনভেনশনও আসলে দিন শেষে কম্বিনেশন অফ মাল্টিপল থিংস। যে রাইট ব্রাদার্স প্লেন আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার না মানে তখন তো খেলনা প্লেন ছিল, তাই না? প্লেন বানাবো হয়তো না, তো এখন তাদের ওইটারই একটা বড় ভার্সন তারা বানাচ্ছে। আমরা যদি প্লেনে চড়তে পারতাম তাহলে কেমন হইতো, আর এটা যদি নিচ থেকেও চলতো তাহলে কেমন হতো। ওইখান থেকে তো আইডিয়াটা আসছে। কি ইনভেন্ট করছে? কিছু ইনভেন্ট করে নাই, ওরা ইনোভেট করছে। আমাদের প্রত্যেকটা জিনিসই ইনোভেশন। না হ্যাঁ না ইন্টারেস্টিং। আমারও আসলে তাই মনে হয়। ধরেন আমি একটা জিনিস খেয়াল করছি ছোটবেলায়, আপনি খেয়াল করছেন কিনা জানি না, ধরেন আমাদের বন্ধু বান্ধব যারা খেলাধুলা করতো, তো যারা ভালো খেলে, সব খেলে মোটামুটি ওরাই ভালো খেলে। মানে কিছু কিছু মানুষ ছিল আমার ফ্রেন্ড সার্কেল, ও ক্রিকেটও ভালো খেলে, ও ফুটবলও ভালো খেলে, ও ব্যাডমিন্টনও ভালো খেলে, এবং সিজনাল খেলা ধরেন আমরা লাটিম খেলতাম, গুডি উড়াইতাম, ওরা ওগুলোতেও ভালো। তখন তার ওগুলা চিন্তা করি নাই। পরে যে আমি একসময় চিন্তা করতে বললাম, আসলে they kind of figured out the physical grammar of physical interaction. It খুবই বেসিক। হ্যাঁ এটা একটা হায়ার লেভেলে দেন ডিটেল স্পেসিফিক স্পোর্টস। যে ওরা ফিজিক্যাল গেম গুলার যে গ্রামারটা সেটা তারা অ্যাকিউমেনের জন্যই হোক, অথবা প্র্যাকটিসের জন্যই হোক, অথবা নলেজ ট্রান্সফারের জন্যই হোক। মানে ক্রিকেটে যেরকম সেই নলেজটা কনসিয়াসলি না সাবকনসিয়াসলি সে ট্রান্সফার হয়ে গেছে আসলে অন্য একটা খেলায়, তখন সে দেখা যায় ওই খেলাতেও ভালো। আবার অনেকে দেখবেন যারা দাবা, চেস, বোর্ড গেম এগুলাতে আবার অনেকে খুব ভালো, কারণ দে ফিগার আউট দোজ মেন্টাল স্ট্র্যাটেজিস বেসড অন দ্য গেম। আমার কাছে পড়ালেখার উদ্দেশ্য আসলে তাই মনে হয় যে ফান্ডামেন্টাল উদ্দেশ্য আসলে এইটাই যে ইউ উইল লার্ন হাউ টু নো স্টাফ। মানে ধরেন আমি আমার এক্সাম্পল দেই যে আমার পিএইচডি করার সময় আমার এরিয়া খুবই ন্যারো একটা ফোকাসড এরিয়া ছিল, যে কিছু এআই রিলেটেড, সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্লা ব্লা ব্লা। কিন্তু পরে যে আমি ফিগার আউট করলাম হোয়াট আই অ্যাকচুয়ালি লার্ন ইজ হাউ টু ট্যাকেল নিউ প্রবলেমস অ্যান্ড অন্যান্য মানুষের সলিউশন, তারা কাছাকাছি কি করছে, ওগুলা থেকে নলেজ গ্যাদার করে মোস্ট ইফিশিয়েন্ট অপটিমাম একটা আমার টু মাই বেস্ট অফ অ্যাবিলিটি একটা ইফিশিয়েন্ট সলিউশন বের করা, এবং সেটা ট্রান্সফারেবল টু এভরিথিং আসলে। মানে আমি এখন একটা ফোন কিনতে গেলেও সেম অ্যাপ্রোচই আসলে অ্যাপ্লাই করি, যে দেখি কে কি করছে, ওদের রিভিউ কেমন, এই ক্যামেরাটার কি স্পেসিফিকেশন আছে, ভেরি সিমিলার প্রিন্সিপাল আসলে অন্য একটা ডোমেইনে ট্রান্সফার হয়েছে আসলে নলেজটা। আমার মনে হয় আসলে এডুকেশনের গোলটা এরকমই হওয়া উচিত, রাদার দেন পরীক্ষায় ভালো করা আর কি। কারণ আমার প্রচুর ফ্রেন্ড আছে, যে একজন আমাদের ক্লাসে, ও এখন গুগলে চাকরি করে, ও হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো বেসিক্যালি ওর যেটা হয়েছে যে চান্স পাইছে, তো বুয়েটে চান্স পাইছে, তো বাপ মা তো বুয়েটে পড়াবি, কিন্তু ওর কম্পিউটার সায়েন্সে খুব ইন্টারেস্ট, কিন্তু কম্পিউটার সায়েন্স পায় নাই বুয়েটে। কিন্তু এই যে আউটসাইড, মানে ও সেলফ লার্ন প্রোগ্রামার, কিন্তু ইভেন্চুয়ালি হি এন্ডেড আপ ইন ইউটিউব, মানে ও গুগলে এখন জব করতেছে, কিন্তু হি স্ট্রাগলড 4 years, ও মাই গড, বিকজ ওর বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই আসলে ইঞ্জিনিয়ারিং। কোনো মতে ও কোনো একটা সাবমিশনের আগে আইসা 4-5 জনের পেপার টাইনা কোনো মতে লেখা একটা কিছু জমা দিয়ে চলে যেত, কিন্তু সেটা হইছে, সেটা কিছু লিমিটেশন আছে আমাদের সিস্টেমটারও, বা যাই হোক। আমাদের সিস্টেমের সমস্যা হচ্ছে আমাদের এত মানুষ, যে ওই এরকম ক্রিয়েটিভ একটা ওয়েতে যদি শেখাতে জানো, আমি জানি যে এখানে অনেক চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা আমিও সলভ করতে পারিনি। আমি যখন চিন্তা করছিলাম যে আচ্ছা হ্যাঁ এরকম করে মানুষ অনেক কিছু শিখবে, এটা করবে সেটা করবে, তো দিন শেষে তো অনেকে মানে বেশিরভাগ মানুষের তো পেট চালাতে হয়, আমার তো পেট চালাতে হয়, আমার কাজ করে মানে টাকা আর্ন করে তারপর খেতে হয়, তারপর ধরেন এই শখ টক আছে এগুলাকে একটু আগুন দিতে হয়। তো
এটা তো ইকোনমির সঙ্গে রিলেটেড। তো এমন অফকোর্স। কিরকম একটা সিস্টেম হতে পারে যেখানে মানুষ আসলে অনেক ক্রিয়েটিভ ভাবে প্রবলেম সলভ করতে পারবে এবং সেটাকে কিভাবে আমরা ইকোনমির সঙ্গে যুক্ত করতে পারবো যেখানে আসলে প্রোডাক্টিভ হবে, আমাদের প্রফিটেবল হবে, মানুষের লাইভলিহুডটা ভালো হবে। এখানে অনেক কিছু সলভ করার প্রবলেম মানে ব্যাপার আছে যেটা আসলে এই ডিসকাশনের ওয়ে বিয়ন্ড আমরা রিচ করতেছি, সেটা হয়তো পারবো না আমরা কখনোই এই মুহূর্তে ফিগার করতে, কিন্তু চিন্তা করার আছে, চিন্তা করা উচিত। আমার মনে হয় যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা সব জায়গায় থাকা উচিত, যে আপনি অনেক কিছুতে যদি এক্সপোজড হন তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আমার ডিরেকশনটা এই দিকে হবে। কিন্তু আপনার যদি এক্সপোজারই কম থাকে, আপনার যদি নলেজে এক্সপোজারই কম থাকে, তাহলে আপনি কিভাবে ডিসাইড করবেন যে আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব বা আর্টিস্ট হব বা সিঙ্গার হব? ওই ডিসিশনটা তো আপনি নিতে পারবেন না। আপনাকে যেটা ধরায় দেওয়া হবে আপনি সেটাই নিবেন নিঃশেষে। আর সেটাই হচ্ছে আমাদের যেটা সবচেয়ে দুঃখজনক, সেটা হচ্ছে যে আমাদের একটা ধরায় দেয় যে হ্যাঁ তুমি এটা করবো বড় হয়ে, এইদিকে যাও, এখানে ভালো ইন্ডাস্ট্রি আছে, এটা করো, মানুষ ওই দিকেই যায়। কিন্তু দেখা গেল যে একজন যে অ্যাকাউন্টস করতেছে তার হচ্ছে আসলে স্কাল্পটিং এ খুব ভালো একটা দক্ষতা ছিল, কিন্তু এটা কখনো ঠিক করে এক্সপ্লোর করা হয়নি। আবার একজনকে বলা হয়েছে যে তোমার বাপ আর্টিস্ট, মা আর্টিস্ট বা সিঙ্গার, তুমি ভাবতেছো মানে তুমি হবে আরো বড় সিঙ্গার বা আরো বড় আর্টিস্ট, কিন্তু বলছো ভাই আই লাইক ম্যাথস, আই লাইক বিজনেস, আমি অ্যাকাউন্টসটারে ভালো করে বুঝি, আমি ওইটা করি। তো it goes both way. আমি বলবো না যে বেটার, এভরিথিং ইজ গুড, যেটাতে মানুষের আসলে ঝোঁক থাকে আমার মনে হয় ওইদিকেই যাওয়া উচিত বা এক্সপ্লোর করা উচিত। এক্সপ্লোর করা উচিত। আমি আসলে হচ্ছে যত বয়স হচ্ছে তত আসলে একটু অন্যভাবে চিন্তা করতেছি। যেমন আমি একটা সময় পর্যন্ত ভাবতাম, কারণ এই ফিল্ডটাতে, ক্রিয়েটিভ ফিল্ডটাতে আই হ্যাড লট অফ ইন্টারেস্ট, কিন্তু বিভিন্ন কারণে আবার অনেস্টলি আমি তখন বিভিন্ন মানুষের একটু ইটি দিছি, দোষ দিছি যে হ্যাঁ আমাকে বাসার থেকে এই শিখ, কিন্তু ইভেন্চুয়ালি নাও আই নো যে আই ডিডন্ট হ্যাভ ইনাফ কারেজ টু শিফট দ্য ক্যারিয়ার ড্রাস্টিক্যালি টু ডিফারেন্ট থিং। যতদিন পর্যন্ত এরকম ফ্রি ছিল, মানে ইউনিভার্সিটিতে ছিলাম, পড়াশোনার পাশাপাশি যা যা করছি ওগুলা করছি, আসলে কিছু আই জাস্ট টিপড মাই টো, কিন্তু আই ডিডন্ট জাম্প অন ইট। আসলে সেটা আমার ব্যর্থতা, আসলে এটা আমার কারেজ হয় নাই। কিন্তু নাও অ্যাজ আই এম গেটিং ওল্ড আই কাইন্ড অফ, তো তখন পর্যন্ত আমি আসলে দেখা যাচ্ছে প্যারেন্টসদের অনেক দোষ দিতাম, নট শুধু আমার, সবারই, যে হ্যাঁ বাপ মা খালি এটা চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, এটা হও, এটা হও। যত আমি বড় হচ্ছি নাও আই হ্যাভ এ স্লাইটলি ডিফারেন্ট ভিউ অন থিংস, যে বাপ মা আসলে কখনোই চায় না যে তুমি কোনো কিছু হয়েও না, মানে তোমার প্যাশনের দিকে যায়ও না। দিস ইজ নট দেয়ার গোল। মোস্ট বাপ মাই আসলে চায় যে আমার ছেলেটা যাতে, ছেলে মেয়েটা বড় হয়ে, আপনি যেটা বলেন ইকোনমির সাথে, ফাইন্যান্সের সাথে রিলেটেড, যাতে সারভাইভ করতে পারে, মানে কিছু একটা করতে পারে, সেটা থেকে আর্ন করতে পারে, সারভাইভ করতে পারে। এখন আমি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করি যে কতজন আসলে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আছে আর কতজন প্রফেশনাল ডাক্তার আছে বাংলাদেশে, মানে যদি প্যারেন্টস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যে রেশিও অফ থিংস, যে আপনি একটা আপনার প্যাশন আছে, ক্লাস 6 7 দেখা গেলো খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু হোয়াট আর দ্য চান্সেস দিস উইল বি ইউর লাইভলিহুড টু গো ইনটু দ্যাট স্টেজ। আর একটা ডাক্তার হইলে আপনি মিডিওকার একটা ডাক্তার হয়ে ইউ ক্যান সার্ভাইভ, আসলে আপনি চালাই যাইতে পারবেন লাইফ। এবং কতজন আর্টিস্ট, কতজন মিউজিশিয়ান, আসলে চান্সেস আর লোয়ার যে আপনি আসলে ওই লেভেল, এটা আসলে একটা হাই রিস্ক হাই রিটার্ন টাইপের। এখানে এখানে একটা ছোট যদি আপনাকে ইন্টারাপ্ট করি, কথা আছে না যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আমার মনে হয় এই ফিলোসফি, এখানে একটা ভালো ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম মাল্টি ডিসিপ্লিনারি, অনেক কিছুতে এক্সপোজার, অল্প অল্প করে। ধর ছোটবেলায় আপনি একটু মিউজিকে এক্সপোজার পাইলেন, একটু আর্টে এক্সপোজার পাইলেন, একটু ফিল্মে এক্সপোজার পাইলেন, একটু সায়েন্সে এক্সপোজার পাইলেন, ম্যাথে এক্সপোজার পাইলেন, তখন অনেক কিছু ট্রাই আউট করা হয়ে গেল। প্রথমত আপনি একটা ডিরেকশন বের করতে পারবেন যে আমার এই জিনিসটা খুব ভালো লাগতেছে, আরে এটা করে তো মজা আছে, আরে আমি তো ওই যে এই কাঁথাটা সেলাই করতেই আমার সবচেয়ে ভালো লাগতেছে, ওকে মানে চেন্দেন নিউট্রাল ভাবে বলতেছি, ধর একটা ছেলে হিসেবে আপনারই কাঁথাটা সেলাই করতে ভালো লাগতেছে, মানে এনিবডিজ
anybody to say that you shouldn't be doing that. Okay, ওইটা আপনার দক্ষতা আছে, আপনি হয়তো বড় হয়ে একটা ফ্যাক্টরি দিবেন বা এমন কিছু ডিজাইন করবেন যেখানে ধরেন প্যারিসে আপনার শো হচ্ছে, লন্ডনে আপনার শো হচ্ছে, হতে পারে, তাই না? সো এই জিনিসটা আর হচ্ছে যে আপনি যখন অনেক কিছু ট্রাই করবেন, you're not limited by the industry. একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে অ্যানিমেশন was huge when I started. It was getting bigger, মানে আপনিও ওই সময় শুরু করছেন, so it was getting bigger. মানে সিগ্রাফে গিয়ে দেখি যে ধরেন সব অ্যানিমেশন নিয়ে কথা বলতেছে, মানে গম গম করতেছে, আমার চোখ বড় বড় হয়ে আছে যে এত ইনোভেশন দেখতেছি, যে কি ভাই এটাই তো লাগবে জীবনে। ওকে, একটা ইন্সপিরেশন আছে, কিন্তু এখন কিন্তু ইন্ডাস্ট্রিটা একটা বাঁক নিচ্ছে। ওকে, এআই চলে আসতেছে, অনেক কিছু এআই দিয়ে বানায়, এটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতেছে। যারা এতদিন ধরে অ্যানিমেশন করছে, ধরেন আমরা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবো, এটা একটা ব্যাপার আছে না। এখন ধরেন আপনি শুধু অ্যানিমেশনই জানেন বা ধরেন একটা জিনিসই শিখছেন আর কোনো কিছুতে কোনো ইন্টারেস্ট রাখেন নাই, বিকজ ইউ ওয়ান্টেড টু বি এ মাস্টার and you are being replaced by a machine. What do you do? Okay, so এটা অনেক মানে ভয়ঙ্কর একটা সিনারিও না? কিন্তু আপনি যদি অনেক কিছুতে আপনার ইন্টারেস্ট থাকতো, যে আপনি হয়তো কাঠ কাটতে পারেন, আপনি কাঠ দিয়ে ফার্নিচার বানাইতে পারেন, অ্যানিমেশন চলে যাক গিয়ে, আমি তো কাঠ কাইতে এক মানুষের মানে ডাইনিং টেবিলটা বানাই দিতে পারবো, ওইখান থেকে তো লাইভলিহুড আসতে পারে। আপনি একটা ছোট ওয়ার্কশপ নিয়ে ফার্নিচার বানাইলেন, তার মধ্যে আর্ট আছে, আপনি আর্টিস্টিক ফার্নিচার বানাইলেন, তাই না? আপনার ওই আগের নলেজটা আর নতুন নলেজটা বা এক্সিস্টিং নলেজটা ব্লেন্ড করে একটা নতুন আর্ট ফর্ম তৈরি করছেন। তো আমার মনে হয় যে ওইখান থেকে সুযোগ আসে। আমরা যখন অনেক কিছু ট্রাই করি, তখন ওই পৃথিবী চেঞ্জ হলেও আমরা অ্যাডাপ্ট করতে পারি এটার সঙ্গে। তো এটার জন্য বলা হয় যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান ইজ স্টিল বেটার দেন মাস্টার অফ ওয়ান। আমরা শুধু সামনেরটা ইউজ করি, আমরা পরের কথাটা ব্যবহার করি না। কিন্তু আমার মনে হয় যে জ্যাক অফ অল ট্রেড হওয়ার মধ্যে একটা সুবিধা আছে। না, গুড পয়েন্ট। আপনি, আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন না যে ইউ নো সামথিং এলস, আমার কাছে মনে হয় বাংলাদেশে, আমাদের দেশে প্যারেন্টসরা, এবং আমিও তাই দেখতাম, দ্যাটস দ্য জেনারেল এডুকেশন হিসেবে দেখে যে আপনি একটা অনার্স মাস্টার্স এই লেভেলের যদি করছে, মানে ইউ হ্যাভ এ ব্যাকআপ। যেমন অনেকেই বলে যে ইউ ট্রাই, কিন্তু ইউ ফিনিশ দিস। কারণ হচ্ছে যে ওরা ওইভাবে চিন্তা করে যে ইউ হ্যাভ সাম ব্যাকআপ, যে তুমি বিসিএস দিতে পারবা, তুমি এইখান থেকে ইউ হ্যাভ সামথিং। তো আমার কাছে ওটা, আমার কাছে ওটা মনে হয় যে আসলে আপনারা ভালোই চায়, দে সি ইট স্লাইটলি ডিফারেন্টলি। আর ইয়াং যখন আমরা একটু কম বয়সে থাকি, ইউনিভার্সিটিতে ঢুকছি, তখন আমাদের আসলে তো অন্যরকম থাকে চিন্তা ভাবনা, চোখ বড় বড়, সব দিকে নতুন নতুন জিনিসের সাথে এক্সপোজড হচ্ছি, মনে হচ্ছে এইদিকে ফাটাই ফেলবো, ওইদিকে ফাটাই ফেলবো। কিন্তু উনাদের আসলে 50 বছরের এক্সপিরিয়েন্স আছে, উনারা দেখতে যে ফাটানো আসলে বেশ কঠিন। মানে মানুষ যে পারে না তা না, কিন্তু টাফ জব আসলে, যে নিজের ফিল্ড থেকে সরে যাওয়া। তারপরে আপনি বলছিলেন যে আপনি তাহলে সেই 2004-05 থেকেই আসলে মোটামুটি ক্যারিয়ারে ঢুকে গেছেন। 2004, এবং সেই ক্যারিয়ারটা ছিল 3D অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল আর্টস, এই দিকেই 3D অ্যানিমেশন আর ভিএফএক্স। আচ্ছা, 3D অ্যানিমেশন, ভিএফএক্স। তখন কি কোনো আপনি মিডিয়া কোম্পানি বা এসব জায়গায় ছিলেন, নাকি ইউ স্টার্টেড ইউর ওন কোম্পানি দ্যাট টাইম? না, আমি প্রথম একটা অ্যানিমেশন কোম্পানিতে ঢুকি, তো এটা 2004-এর কথা। তো এটার পিছনে কারণটা হচ্ছে যে আমার ইন্টারনেটের বিল দিতে হবে, আর ইন্টারনেটের বিলের টাকাটা আমার মার কাছ থেকে নিতে হতো। তো মা মাঝে মধ্যে একটু বলতো যে ভাই গতকালকে না তোকে দিলাম 100 টাকা, তো আজকে চেক হয়ে গেছে, কাহিনী কি। ওই যে তখন ডায়াল আপ নেটওয়ার্ক ইউজ করা হতো, তো ওই যে প্রিপেড কার্ড কিনে করতে হলো না, ধুর আমি তো অ্যানিমেশন পারি, দেখি তো এটা দিয়ে টাকা পয়সা কামান যায় নাকি। তারপর এক ভাই বললো যে দেখো তো ওই স্টুডিওতে এরকম একটা অ্যানিমেশন স্টুডিও আছে বাংলাদেশে। আমাকে বাংলাদেশে অ্যানিমেশন স্টুডিও আছে, যাই গিয়ে দেখা করি। গিয়ে দেখা করলাম, তারপর বসের কাজ দেখালাম। তারপর বস বলে যে কালকে কি জয়েন করতে পারবেন? আমি বলি যে আমি কিন্তু পাচ্ছি তখন, মানে জাস্ট 18 হয়েছে মনে হয় এরকম, বা 19 হয়েছে। তো তখন বলতেছে কালকে থেকে জয়েন করতে পারবে না, দেখা যাক। তারপর ওর সঙ্গে আবার নিগোশিয়েট করছি, হ্যাঁ আমাকে এত টাকা দিতে হবে, কোন এক্সপিরিয়েন্স নাই সে গিয়ে নিগোশিয়েট করে। খুবই ফুর্তি পাইছিলাম। পরে জবে ঢুকলাম, জবে ঢুকে তারপর 6 মাস করার পর আর ভালো লাগছে না,
আবার বলতেছি যে না এখানে আমি গ্রো করতে পারতেছি না, কিছু হচ্ছে না, জব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আরেকটু স্কিলটাকে ধার করলাম যে আর কি এক্সপেরিমেন্ট করা যায়। কিছু কম্পিটিশন করলাম, ওগুলোতে আবার জিতলাম টিতলাম। তো ওগুলো করার পর তারপর 6 মাস পরে বসকে গিয়ে বলি যে বস ইউ হ্যাভ টু গো ইন্টারন্যাশনাল, এই বাংলাদেশে কিছু হবে না মানে এখানে স্কোপ নাই আমাদের বেশি কাজ করার বা ইন্টারেস্টিং কাজ করার, চলেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে মুভ করি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। তারপর আমরা ডেনিশ একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি শুরু করা হয়েছে, এটা না হলো ক্লিক হাউস। এটা বেশ বড় করে শুরু করা হয়েছিল, এখানে অনেক বড় একটা টিম ছিল, আমি বেসিক্যালি অ্যানিমেশন টিমটা হ্যান্ডেল করতাম। খুবই কাছের মানুষ আমার সবগুলা, এখনো তাদের সঙ্গে আমার অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। সো ওরা এখনো কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে। তো এখানে 5 বছর কাটাই। তারপর 2009-এ বের হয়ে আসি। বের হয়ে আসার পর মানে কিছু হাতে কিছু টাকা পয়সা ছিল যে আচ্ছা 1 বছর কাজ না করলে আমার কিছু সমস্যা হবে না। তো বসে ভাবলাম যে পুরো 1 বছর আমি অফই নিব, আমি কোনো কাজই করবো না। আচ্ছা, পারি নাই। ওই 2010-এর শেষের দিকে এসে বলি যে ভাই কাজ না করে মানুষ টাকা কেমন। তারপর বেসিক্যালি নিজের কোম্পানি শুরু করি। তো ওইখান থেকে অগ্নিনাথ স্টুডিওস এর যাত্রা এখন পর্যন্ত চলছে। যদিও আমার মানে এইখানে ইন্ডাস্ট্রি যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, আমার নিজের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে। অ্যানিমেশনটা এখনো আমার কাছে অনেক অনেক ক্লোজ একটা জিনিস, কিন্তু আমার মনে হয় যে আমি একটু ডিফারেন্ট ভাবে অ্যানিমেশনকে দেখি এখন। ওই জনরাতে বা ওই ফিল্ডে আমি কিছু ইনোভেশন নিয়ে কাজ করছি, যেটা হোপফুলি সামনে জানবেন। মেবি সামনে আমরা যখন নেক্সট টাইম মিট করবো আমরা ওটা নিয়ে কথা বলবো, অ্যাস্ট্রোনমি নিয়ে আর কথা বলবো না। ভাই গুড টু নো, নাইস। আপনার এবার আমরা একটু আমরা অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, তো আমরা একটু শেষের দিকে আসি। আপনার অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ কেন, আমি যেটা জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ ফাইন্ড ফ্যাসিনেটিং অ্যাবাউট অ্যাস্ট্রোনমি অর স্কাই অর স্পেস, হোয়াট ডু ইউ ফাইন্ড ফ্যাসিনেটিং? আপনি কখনো চিন্তা করছেন যে আমার কেন এটা পছন্দ? ওটা থেকে আসছে। It's about knowing your origin, তাই না? মানে আমাদের শরীরে যে ম্যাটার আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এগুলো আসছে কোত্থেকে? এগুলো একটা তারার মাঝখানেই তো ছিল। হাইড্রোজেন ছিল, ফিউজ হয়ে হিলিয়াম হয়েছে, হিলিয়াম ফিউজ হয়ে কি কার্বন হয়েছে, তারপর এরকম করতে করতে ডেন্সার ম্যাটেরিয়াল তৈরি হয়েছে পৃথিবীতে। এই যে গোল্ড, তারপর হেভিয়ার এলিমেন্ট গুলা সুপারনোভা এক্সপ্লোশনের মধ্যে থেকে আসছে। এই স্টোরি গুলাতে শুনছি সায়েন্স, মানে যখন ডকুমেন্টারি দেখি ইউনিভার্স নিয়ে, এগুলো নিয়ে কথা বলে, ফ্যাসিনেটিং লাগে না যে আপনার অরিজিনটা আসলে মহাজাগতিক। আপনার শরীরে যে ম্যাটার গুলো আছে সেগুলো একটা স্টারের পার্ট। তো আপনি আপনার অরিজিনকে তো দেখতে চাবেন, কাছে যাওয়ার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন। ইউনিভার্সটা হলো আমার বার্থ প্লেস, তো আমি আমার বার্থ প্লেসটাকে দেখার চেষ্টা করছি। হিউম্যানিটি শুরুর দিকে যে কানেকশনটা ছিল এই পুরো ইউনিভার্সের সঙ্গে আমাদের, ওই কানেকশনটা আমার কাছে খুবই জরুরি, আর ওইটার সঙ্গে আরো বেটার ভাবে কানেক্ট হতে যাচ্ছি। এটার মধ্যে কিছু পার্সোনাল স্পিরিচুয়াল কিছু ব্যাপার আছে তো অবশ্যই, ওইখান থেকে তো একটা উৎসাহ আসে। আর হচ্ছে যে আমি দেখতে চাই যে ইউনিভার্সটা এত সুন্দর, সবাই যে ছবিগুলো আমরা দেখি এই হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপের, এগুলো কি রিয়েল? এগুলো কি নাকি সিজিআই তে বানায় আমাদের দেখাইতেছে? একটা কোশ্চেন আসে না? আমার কাছে মনে হয় যে যাচাই করে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমি যে ছবিটা পোস্ট করলাম, অনেকে বলে যে গুগল থেকে বাই করে দিচ্ছে। ওই মানুষগুলো আমার সাথে পছন্দের মানুষ, ওকে, যারা করতেছে, যারা করতেছে এটার মানে কি বলে এটাকে লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করতেছে, ওকে, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ হচ্ছে তারা প্রশ্ন তো করতেছে, তারা স্কেপটিক্যাল, তারা মুখের কথায় বিশ্বাস করতেছে না একটা জিনিস, তাই না? তারা দেখতে মানে তারা যদি নিজের চোখে জিনিসটা দেখতে পারে বা তাদের ক্যামেরায় যদি ওঠে ব্যাপারটা, তাহলে তো এটা প্রুভ হয়ে গেল রিয়েল, তাই না? সায়েন্স কিভাবে কাজ করে যে আপনি একটা হাইপোথেসিস দিচ্ছেন, তারপর একটা থিওরি বানাইছেন, তারপর আমি ওটাকে অবজার্ভ করলাম, করার পর দেখি যায় থিওরির সঙ্গে তো ম্যাচ করে, তার মানে আপনার কথা ঠিক আর আমার অবজারভেশন ঠিক, তাই না? এখন আমরা নতুন একটা দেশকে প্রজেক্ট করতে পারবো। তো আমার ব্যাপারটাও এরকম যে আমাকে যেই থিওরি গুলো বলা হয়েছে, যেই গুলো বলা হয়েছে, সেগুলোর ভ্যালিডিটি আমি যাচাই করছি।
So এটা সত্যের কাছে আরেকটু নিয়ে যায় আমাকে। নিয়ে যাওয়ার মতো। তো ওইখান থেকে ওইটা অনেক বড় একটা ফ্যাক্টর আমার জন্য অ্যাস্ট্রোনমিতে টাইম ইনভেস্ট করার। হ্যাঁ, আরেকটা বোকার মতো প্রশ্ন করি, সেটা হচ্ছে পৃথিবী থেকে কোনো টেলিস্কোপ দিয়ে কি চাঁদের ফেলে আসা লুনার মডিউল গুলা দেখা সম্ভব? তাহলে মুন এটা ল্যান্ডিং একদম ডিবাঙ্ক প্রশ্ন না, খুবই লেজিট প্রশ্ন। আমার টেলিস্কোপ দিয়ে পারা যায় না, এটা আমি মোটামুটি শিওর। আমার টেলিস্কোপ দিয়ে ছোট যে ফিচারটা দেখা যায় সেটা হয়তো কয়েকশো মিটার হবে। আচ্ছা। তো আর লুনার মডিউল হচ্ছে কয়েক মিটার। তার মানে আমার টেলিস্কোপ থেকে শখানেক বড় অ্যাপারচারের যদি কোনো টেলিস্কোপ থাকে, তার মানে হচ্ছে উই আর টকিং অ্যাবাউট মিটার সাইজ টেলিস্কোপ, কয়েক মিটার ওয়াইড টেলিস্কোপ, এটা দিয়ে হয়তো দেখা যেতে পারে। ওই যে টেলিস্কোপ আছে না, তারপরে যে হাওয়াইতে যে টেলিস্কোপ বা চিলেতে যেসব বড় বড় টেলিস্কোপ 8 মিটার 10 মিটার এরকম টেলিস্কোপ, ওগুলো দিয়ে দেখা যেতে পারে, কিন্তু এই টেলিস্কোপ দিয়ে দেখা যাবে না। ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, আপনি যে আসলেই জানতে চান যে মানুষের কোনো ফুটপ্রিন্ট ওখানে ছিল নাকি, ওখানে কিন্তু একটা রিফ্লেক্টর আছে। আপনার কাছে যেহেতু মূল একটা লেজার থাকে, ওটা শাইন করেন, তারপর একটা লং এক্সপোজার নেন, দেখেন ওই লেজারটা ডিটেক্ট করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার আর কোনো কিছু নিয়ে কথা বলতে চান? আই হ্যাভ টাইম। আপনার যদি আর কোনো ইন্টারেস্ট থাকে। অনেক সময় ধরে আমরা অনেক কথা বলছি। নেক্সট টাইম এরকম যদি আরেকবার করি তাহলে ওইখানে আরো কথা বলবো, যদি আর কোনো প্রশ্ন আছে কারো। আর হচ্ছে আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই, যারা শুরু করতে চান অ্যাস্ট্রোনমি নিয়ে, তাদের জন্য একটা কথা থাকবে যে অ্যাস্ট্রোনমির জন্য টেলিস্কোপ লাগে না, ক্যামেরা লাগে না, কিছু লাগে না, দুইটা চোখ আছে। কিছু অ্যাপ নামান, কিছু বই পড়েন, দেখেন কোন কনস্টেলেশন কোথায় আছে, আকাশটাকে চিনেন, কোন সিজনে কোন কনস্টেলেশন দেখা যায় এটা একটু বুঝে ফেলেন, ওইখান থেকে কিন্তু আরম্ভটা হতে পারে। তারপর মোবাইল দিয়ে আমরা লং এক্সপোজার নিতে পারি, মিল্কি ওয়ে ছবি নিতে পারি, ওটাও অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ওটা করতে পারে চাইলে। যদি নেবুলার ছবি নিতে চান, ওই ট্রাইপডে বসায় লং এক্সপোজার অনেকগুলো নিয়ে ওটাকে স্ট্যাক করেন। স্ট্যাকের জন্য ডিপ স্কাই স্ট্যাকার নামের একটা ফ্রি সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনারা স্ট্যাক করে তারপর ছবিটাকে ক্লিয়ার করতে পারবেন। ফটোশপ যদি থাকে, ফটোশপে আপনি ওইটা অ্যাডজাস্ট করে ডিটেল গুলোকে আর একটু ভালো করে দেখাতে পারবেন মানুষকে। স্ট্রাকচার গুলোই তো মেইন, তাই না? ওই জিনিসগুলো দেখাতে পারলেই হবে। আর তারপর হচ্ছে যে ওখান থেকে বোঝা যাবে যে নেক্সট স্টেপ গুলো কি হবে, আপনার কি কি গিয়ার লাগবে, আপনি কি আরো লঙ্গার ফোকাল লেন্থে কাজ করবেন নাকি আরো ওয়াইডে দেখবেন। অনেকে আছে যে পুরো মিল্কি ওয়ে আর্চটা নেয়, এটাই তাদের স্পেশালিটি। ওকে, আপনি যে কোনো দিকে যেতে পারেন, ডিপ, লং, হোয়াটএভার দিকে যেতে পারেন। তো শুরু করার জন্য বেশি কিছু লাগে না। তো হ্যাঁ, যারা এখনো দেখতেছে তাদের জন্য বিরাট হাততালি, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, যে আপনাদের ধৈর্যের প্রশংসা না করলেই যায় না। তো এখন আমরা আবার আরেকবার বলে দিই, যদি আপনাদের এরকম টেকনিক্যাল প্রশ্ন থাকে তাহলে ইউ ক্যান কমেন্ট আন্ডার দ্য ভিডিও, এবং যদি দেখি আমরা আসলে অনেক কোশ্চেন আসছে, উই ক্যান ডু অ্যানাদার Q&A লাইভ সেশন, সেখানে আমরা লাইভ হয়তো জুবায়ের ভাই লাইভ কোশ্চেন গুলো অ্যাড্রেস করবে, যারা আসলে অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টেড এবং শুরু করতে যাচ্ছে বা অলরেডি অনেক